আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের ব্যাচের লেকচার নাম্বার 2। আর লেকচার নাম্বার 2 তে আমরা কথা বলবো প্রিডিটরি জার্নাল বা সহজ কথায় বললে ভুয়া জার্নাল, এরকম একটা কনসেপ্ট নিয়ে। ঠিক আছে? তো এটা একদম বেসিক লেভেলের ক্লাস, আশা করি সবাই খুব ইজিলি বুঝতে পারবেন। এখন আপনাদের এন্ড থেকে প্রথম প্রশ্নটাই এটা আসার কথা যে ভুয়া জার্নাল মানেটা আসলে কি, আর ভুয়া জার্নালের প্রয়োজনটাই বা কি। ঠিক আছে, বা এই সম্পর্কে আমরা জানবোই বা কেন? উত্তর হচ্ছে, আমরা যারা আর্লি রিসার্চার, মানে যারা নতুন গবেষণা আমরা করি, তারা সবসময় ভুয়া জার্নাল গুলোর ফাঁদে পড়ি। তো আজকের ক্লাসে আমরা ভুয়া জার্নাল কি, কিভাবে ভুয়া জার্নাল অ্যাভয়েড করব, এই জাতীয় আজকে বিস্তারিত কথা হবে। ঠিক আছে? একটু এটা আমি, সরি। ওকে। তো প্রথম প্রশ্ন আপনাদের এন্ড থেকে আসতে পারে যে ভুয়া জার্নাল কি। যদি এক কথায় বলি, যে জার্নাল গুলো আদৌ কোনো জার্নালই না, সেই জার্নাল গুলাকে বলে ভুয়া জার্নাল। যে জার্নাল গুলো আদৌ কোনো জার্নালই না, তাহলে বলতে পারেন যে এগুলো তাহলে কেন, এই এই জার্নাল গুলার জন্ম তাহলে কেন? এই জার্নাল গুলার জন্ম হচ্ছে আমার আপনার পকেট কাটার জন্য। ঠিক আছে? যারা আমরা নতুন রিসার্চার বা যারা আমরা আসলে জানি না, তাদেরকে ধোকা খাওয়ার জন্য এই জার্নালগুলোর জন্ম। এবং দুনিয়াতে ভালো জার্নালের চাইতে ভুয়া জার্নালের সংখ্যাটা বেশি। ফলে এখানে যারা রিসার্চার হবেন, তারা খুবই সম্ভাবনা আছে যে ভুয়া জার্নালের ফাঁদে আপনি পড়তে পারেন। ঠিক আছে? কারণ একটা প্রশ্ন আপনাদের এখান থেকে আসতে পারে যে মানুষ কেন আসলে ভুয়া জার্নালে আর্টিকেল প্রকাশ করে, কেন? এটা আপনারা অনেকে অনেক রিপ্লাই দিতে পারবেন আমি জানি, আমি নিজে ছোট করে বলে দিই। তো মানুষ কেন ভুয়া জার্নালে আর্টিকেল পাবলিশ করে, এইটা নিয়ে আবার এক ভদ্রলোক গবেষণা করছে। এই যে শেহার্ট কুট, এই ভদ্রলোক 2018 সালে একটা আর্টিকেল পাবলিশ করছে যে মানুষ কেন আসলে ভুয়া জার্নালে আর্টিকেল প্রকাশ করে। তো উনি 300টা আর্টিকেলকে অ্যানালাইসিস করে উনি চারটা জিনিস পাইছে। মানে উনি এটা নিয়ে রিসার্চ করছে এবং উনি চারটা জিনিস পাইছে যে মানুষ কেন ভুয়া জার্নালে আর্টিকেল প্রকাশ করে। আপনারা নিজেরাও যদি কারণগুলো দেখেন, আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ, আসলেই রিলেট করার মতো। প্রথম কারণটা হচ্ছে যে ল্যাক অফ অ্যাওয়ারনেস। এটাই আমি মনে করি একটা বড় কারণ। কারণ ভুয়া জার্নাল নামে যে আদৌ কিছু আছে, আমরা তো আসলে জানি না। যারা আমরা রিসার্চ সম্পর্কে অল্প একটু জানি বা তেমন কিছু জানি না, বা যারা মনে করি যে হ্যাঁ, রিসার্চ পেপার থাকলে আমার হায়ার স্টাডিতে হেল্প হবে, সুতরাং রিসার্চ পেপার থাকলেই হবে এটা মনে করতেছি, কিন্তু ভুয়া পেপার যে হতে পারে সেটা আমরা জানি না। আমি মনে করি যে এই কারণেই সবচেয়ে বেশি ভুয়া পেপার পাবলিশ হয়, যে অ্যাওয়ারনেস নাই আমাদের। ঠিক আছে? বা অনেক দেখা যায় একটা বন্ধু পেপার করতেছে, আমি আমার নাম দিয়ে দিলাম, কোনো কাজ করলাম না, সেই বন্ধু ভুয়া জার্নালে দিছে, আমারটাও ভুয়া জার্নালে প্রকাশ হয়ে গেল। তো আমার ধারণা যে দেশে যে ভুয়া আর্টিকেল গুলো পাবলিশ হয়, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস নাই, আমাদের সতর্কতা নাই। এটা একটা বড় কারণ ভুয়া জার্নালে আর্টিকেল প্রকাশ করার ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে যে সোশ্যাল আইডেন্টিটি থ্রেট। এটা আপনারা আশা করি একমত হবেন যে আমাদের এখানে, আমি এটা কাউকে পার্সোনালি বলতেছি না, আমি সবসময় বলি যে আমাদের ক্লাসে যাই বলি আমরা সব শেখার জন্য। সোশ্যাল আইডেন্টি থ্রেট মানে কি? ধরেন এখানে অনেক ফ্যাকাল্টি মেম্বার আছেন, ইউনিভার্সিটির টিচার বা সিনিয়র পার্সন আছেন, হয়তো আপনার রিসার্চ পেপার নাই। রিসার্চ পেপার না থাকাটা স্বাভাবিক, কিন্তু এখন অন্য অন্যদের পেপার আছে, আপনার নিজের রিসার্চ পেপার নাই, আপনি ভাবতেছেন যে এটা তো খুব লজ্জার। বা আপনার ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্টের পেপার আছে, কিন্তু আপনার পেপার নাই। আপনি ভাবতেছেন যে এটা খুব লজ্জার একটা বিষয়। এই যে সোশ্যাল আইডেন্টিটি থ্রেট, এইটাও একটা বড় কারণ আমরা যে ভুয়া জার্নাল আর্টিকেল প্রকাশ করি। আমরা ভাবি যে আমার রিসার্চ পেপার নাই, এটা কেমন দেখায়, বা আমার তার কিন্তু তখনই আর কি মানুষ চিন্তা করে যেমনই হোক একটা দুইটা পেপার আমার দরকার। ঠিক ঠিক আছে? ইভেন আমাদেরকেও অনেকে আমাদের মানে গ্রুপ থেকে নক দেয় যে ভাই আমার যেমন জার্নালই হোক সমস্যা নেই, আমার পেপার দরকার। ঠিক আছে? তো এই সোশ্যাল আইডেন্টিটি থ্রেটটাও আমি মনে করি একটা বড় কারণ। এটা এই কারণগুলো কিন্তু রিসার্চ করেই বের করা। 3 নং কারণ হচ্ছে যে প্রেশার টু পাবলিশ। এটাও আমি মনে করি একটা মানে ভ্যালিড কারণ। প্রেশার টু পাবলিশ মানে কি জানেন? সেটা হলো পিএইচডি বা এমফিল প্রোগ্রাম গুলোতে আমরা যদি ভর্তি হতে চাই, তখন কিন্তু কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন 2টো আর্টিকেল থাকা লাগবে বা একটা আর্টিকেল থাকা লাগবে। এরকম কিন্তু বিভিন্ন দেশে এরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে। যেমন চায়নাতে আপনি পিএইচডি করতে গেলে আপনার রিসার্চ আর্টিকেল থাকা লাগবে। ইভেন বাংলাদেশেও সম্ভবত পিএইচডি করতে গেলে রিলেভেন্ট ফিল্ডে 2টো আর্টিকেল থাকা লাগে, যে পিএইচডি প্রোগ্রামগুলো আছে।
তো এই যে এটা একটা পেপার পাবলিশ করা একটা প্রেশার হিসাবে কাজ করে, বা বিভিন্ন দেশে যে পিএইচডি প্রোগ্রাম, সেখানে আপনি পিএইচডি প্রোগ্রামে যখন ভর্তি হবেন, আহ আপনাকে হচ্ছে পেপার পাবলিশ করতে হবে। পেপার পাবলিশ না করলে আপনার কোর্স ওয়ার্ক থেকে আপনি মূল কাজে যেতে পারবেন না, আরো অনেক বাধা ধরা নিয়ম আছে। তো এই যে পেপার পাবলিশ করার একটা প্রেশার, এইটাও ভুয়া জার্নালে আর্টিকেল প্রকাশ করার একটা কারণ, ঠিক আছে? বা ধরেন অনেক ইউনিভার্সিটির কিছু রুলস রেগুলেশন আছে যে আপনার এতগুলা পেপার প্রকাশ না করলে আপনাকে পদোন্নতি দেবেন। আপনি লেকচারার হিসাবে আছেন, আপনার 7টা পেপার প্রকাশ করতে হবে, তাইলে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবেন। এই যে পেপার পাবলিশ করার প্রেশার, এইটা থেকেও কিন্তু ভুয়া জার্নালে আর্টিকেল প্রকাশ হয়। আমি আবার বলছি, এই কারণগুলো কিন্তু রিসার্চ করে বের করা হয়েছে। আর লাস্ট হচ্ছে ল্যাক অফ রিসার্চ প্রফিসিয়েন্সি, এটা একটা বড় কারণ। কারণ আপনি নিজে যে পেপারগুলো লিখতেছেন, আপনি জানেন যে সেই রিসার্চ পেপারগুলো অত ভালো হয় নাই। তো যেহেতু ভালো হয় নাই, তাহলে তো ভালো জার্নাল এগুলো অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আপনি ভুয়া জার্নাল বা নর্মাল জার্নাল আপনি দিয়ে দিচ্ছেন। তো এই কারণগুলাই হচ্ছে ভুয়া জার্নালে আর্টিকেল প্রকাশের কারণ হিসাবে কাজ করে। তা আপনাদের যদি বিরক্ত না লাগে, আমি আপনাদেরকে এই পেপারটাও দিয়ে দেবো, এটা পড়তে পারেন, মজা মজা পাবেন। হ্যাঁ, এই ভদ্রলোক অ্যানালাইসিস করে দিয়েছে যে বেশিরভাগ ভুয়া জার্নাল হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, এই দেশগুলা থেকে বেশিরভাগ ভুয়া জার্নালের জন্ম হয়, মানে ওই দেশগুলা থেকেই আসে, ঠিক আছে? এবং উনি ইন্টারভিউ নিছে যারা অলরেডি ভুয়া জার্নাল আর্টিকেল প্রকাশ করে ফেলছে, এরকম বেশ কয়েকজন ইন্টারভিউ নিছে। তো সেখানে এই যে গবেষকরা বলছে যে আহ কি কারণে তারা ভুয়া আর্টিকেল প্রকাশ করছে আর কি। এই যে একজন গবেষক বলছে যে আমি আসলে জানতাম না এটা একটা ভুয়া জার্নাল, ঠিক আছে? আর আমার ইউনিভার্সিটিতে আসলে এগুলাকে ভুয়া হিসাবে কনসিডার করা হয় না, উনি বলছে এটা। তারপর আরেকজন বলছে যে আমি আসলে ইংরেজি আসলে আমার মাতৃভাষা না, ফলে আমি আমার ইংরেজি আসলে দুর্বল, এই জন্য আমি জানি যে আমার পেপারটা দুর্বল, তাই আমি ভুয়া জার্নালে আর্টিকেল জমা দিছি। আরেকজন গবেষক বলতেছে যে আমার যদি প্রমোশনের জন্য আমার পেপার লাগবে, তাই আমি ভুয়া জার্নালে পেপার জমা দিয়েছি, ঠিক আছে? আরেকজন গবেষক বলছে যে আমার যদি বর্তমান পজিশনে থাকতে হলে আমার প্রতি বছর লিস্ট একটা করে পেপার পাবলিশ করতে হবে, এই জন্য আমি মানে জার্নালে পেপার জমা দিতে বাধ্য হয়েছি। তো এই পেপারটা পড়তে পারেন। আরেকজন বললো যে আমি তো পরিসংখ্যান জানি না, রিসার্চের নিয়ম কানুন জানি না, এই জন্য আমি ভুয়া জার্নালে পেপার প্রকাশ করছি। তো এই পেপারটা পড়েন, তাহলে অনেক ইনসাইট পাবেন আর কি। আমরা তো ক্লাসে চাইলেও সব একদম খাওয়া দিতে পারবো না, পেপারটা আমি দিয়ে দেবো। তো যেটা বললাম, এগুলো হচ্ছে ভুয়া জার্নালে পেপার প্রকাশ করার কারণ, ঠিক আছে? আমাদের যেটা জানা দরকার সেটা হলো যে ভুয়া জার্নালের বৈশিষ্ট্য কি, মানে আমরা ভুয়া জার্নাল থেকে আসলে বাঁচবো কিভাবে, ঠিক আছে? কি কি বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝবো যেগুলা ভুয়া জার্নাল না। আপনারা জানেন যে গত ক্লাসে আমরা ভালো জার্নাল চিনছি, আজকে আমরা ভুয়া জার্নাল চিনবো, ঠিক আছে? অনেকে হয়তো বলতে পারেন যে ভাই বিষয়টা তো সোজা, স্কোপাস বা ওয়েব অফ সায়েন্সের তালিকায় যারা নাই তারাই তো ভুয়া জার্নাল। আসলে বিষয়টা তা নয়। স্কোপাস বা ওয়েব অফ সায়েন্সের তালিকার সব জার্নালই ভালো, কিন্তু এই তালিকার বাইরে যত জার্নাল আছে তার মধ্যে ভুয়া জার্নালও আছে, আবার নর্মাল জার্নালও আছে। ভুয়া জার্নাল আর নর্মাল জার্নাল কিন্তু এক নয়। নর্মাল জার্নালে আর্টিকেল প্রকাশ করলে লাভও নাই, ক্ষতিও নাই, কিন্তু ভুয়া জার্নালে আর্টিকেল প্রকাশ করলে লাভ নাই কিন্তু ক্ষতি আছে। যেমন ধরেন আমাদের দেশে যে বিভিন্ন ইউনিভার্সিটি কেন্দ্রিক জার্নাল, ঢাকা ইউনিভার্সিটির জার্নাল থাকতে পারে, জগন্নাথের জার্নাল থাকতে পারে, বুয়েটের জার্নাল থাকতে পারে, এই ইউনিভার্সিটি কেন্দ্রিক জার্নালগুলো স্কোপাস বা ওয়েব অফ সায়েন্সের তালিকা কিন্তু নাই। কিন্তু না থাকলেও সেগুলা কি ভুয়া জার্নাল না? সেগুলা ভুয়া না, কারণ এটার একটা লিগ্যাল অথরিটি আছে। সেগুলো ভুয়া না, তবে সেগুলো নর্মাল, মানে সেগুলো ভুয়াও না, ভালোও না, এগুলো নর্মাল, ঠিক আছে? তো নর্মাল জার্নাল আর্টিকেল প্রকাশ করলে লাভ ক্ষতি নাই, কিন্তু ভুয়া জার্নালে করা যাবে না আর কি। তো আজকে আমরা ভুয়া জার্নালের বৈশিষ্ট্যগুলো দেখব। আমরা ক্লাসটা ওয়েবিনার মোডে নিচ্ছি, তাই আপনার কথা বলার সুযোগ নেই। কথা বলতে হলে হ্যান্ড রেজ করতে হবে, আমরা ক্লাস শেষে সুযোগ দেব। বা কোনো আর্জেন্ট প্রশ্ন থাকলে চ্যাট বক্সে আমাকে জানালে আমি সুযোগ দেব। তবে আমরা ক্লাসটা এমন ভাবে নেওয়ার চেষ্টা করি যেন আপনাদের সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনার মধ্যে কাভার হয়ে যায়, ঠিক আছে? ওকে। তো আজকে আমরা ভুয়া জার্নালের বৈশিষ্ট্যগুলো দেখব। এটা খুবই জরুরি। আমার পরিচিত এমন অসংখ্য মানুষ আছে যাদের অনেক অনেক টাকা পয়সা নষ্ট করছেন হচ্ছে এই ভুয়া জার্নালে আর্টিকেল জমা দিয়ে, অনেক আছে, ঠিক আছে? তো দেখা যায় শুধু আজকের একটা ক্লাস হয়তো আপনার 20,000 টাকা বা 50,000 টাকা সেভ করতে পারে। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমাদের ব্যাচের একজন পার্টিসিপেন্ট গতকাল রাতে আমার কল দিয়ে একটা জার্নাল দেখালো। তো মজার বিষয় শুনেন, উনি আমাকে বলতেছে যে ভাই, আমি একটা ফেসবুক গ্রুপে একটা জার্নালের নাম দেখেছি, তো আমি উনাদের পেজে কথা বলে পেজেই আমার পেপারটা পাঠাইছি, মানে ওনাদের পেজে আমার পেপারটা জমা দিছি। পরে আপনার লেকচারের কথা মনে হওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এই জার্নালটা ভুয়া।
তো এখন তারা আমাকে হুমকি দিচ্ছে যে আমার পেপারটা তারা পাবলিশ করেই দেবে, আমাকে 18,000 টাকা দেওয়াই লাগবে। এরপর আবার আমাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি একটু চেক করে দেখেন তো জার্নালটা ভুয়া কিনা। তা আমি ওনাকে বলতেছি যে একটা জার্নাল আপনাকে হুমকি দিতেছে আপনার পেপার জোর করে পাবলিশ করে ফেলবে, তাও আপনি জিজ্ঞেস করতেছেন যে এই জার্নালটা ভুয়া জার্নাল কিনা। এই আর কি। তো আমরা একটু এই বিষয়গুলো একটু কেয়ারফুলি দেখবো, মানে কোনো একটা জায়গায় আমার লেখা জমা দেওয়ার আগে অবশ্যই এই সতর্কতাগুলো আমাদের অবলম্বন করা খুবই জরুরি। ঠিক ঠিক আছে। ওকে, তো এখন আমরা ভুয়া জার্নালের বৈশিষ্ট্যগুলো দেখবো। এখন সব ব্যাকগ্রাউন্ডের ভুয়া জার্নালি আপনারা ই করতে পারবেন। আহ আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো জানি। ওকে, আচ্ছা আমরা সবগুলো বৈশিষ্ট্য একটা একটা করে দেখবো, কোনো সমস্যা নাই। আচ্ছা প্রথম, উম, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ভুয়া জার্নাল গুলো তাদের ওয়েবসাইটে বলবে যে আপনার পেপার আমরা দ্রুত অ্যাকসেপ্ট করব, মানে 1 সপ্তাহ ফাস্ট পাবলিকেশন, 24 ঘন্টা, 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে আমরা অ্যাকসেপ্ট করব। তো খেয়াল রাখবেন যে দুনিয়ার কোনো ভালো জার্নাল অন্তত গড়ে 2 মাসের কম সময় আর্টিকেল পাবলিশ করতে পারবে না। মানে আপনি আর্টিকেল জার্নালে জমা দেওয়া থেকে শুরু করে পাবলিশ হওয়া পর্যন্ত গড়ে 2 মাসের কম সময়ে সে আর্টিকেল পাবলিশ করতে পারবে না। ঠিক আছে, আরো বেশি টাইম লাগে। আমার একটা পেপার Q1-এ আমি মে মাসে জমা দিছি, এখন সেপ্টেম্বর চলে। আমাদের একটা পেপার গত সপ্তাহে অ্যাকসেপ্ট হয়েছে, ওটা মার্চে জমা দিছি, গত সপ্তাহে অ্যাকসেপ্ট হয়েছে। Q1-এ প্রায় গড়ে 5-6 মাস লাগে, Q2 জার্নাল বা Q3 জার্নালে গড়ে 3 সাড়ে 3 মাস লাগে। তো যদি কোনো জার্নাল তাদের ওয়েবসাইটে বলে দেয় ফার্স্ট পাবলিকেশন 15 দিনে প্রকাশ করবো, 7 দিনে প্রকাশ করবো, তাহলে আপনি ধরে নিবেন যে এটা ভুয়া জার্নাল হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা ভুয়া জার্নাল হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ভুয়া জার্নাল একটা বৈশিষ্ট্য। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ক্লাসে ভুয়া জার্নালের কিছু নমুনাও আমি ওপেন করে রাখছি। যেমন এটা একটা ভুয়া জার্নাল। এখন এটার কেন ভুয়া জার্নাল বুঝবেন, এটা বললো যে আমরা 24 ঘন্টার মধ্যে আপনার পেপারটা প্রসেস করে দেবো। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে। তো দুনিয়ার কোনো ভালো জার্নালে এটা সম্ভব না। একটা পেপার জার্নালে জমা দেওয়ার পর অনেক কাজ আছে, জার্নালের অনেক প্রসিডিউর আছে, ফলে এটা সম্ভব না যে 24 ঘন্টার মধ্যে আপনার পেপারকে প্রসেস করে দেবে। আচ্ছা, এটা একটা বৈশিষ্ট্য। আমরা সবগুলো বৈশিষ্ট্যকে মিলাই দেখি। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ফেক একাডেমিক আর এডিটোরিয়াল বোর্ড। মানে জার্নালগুলো তাদের ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন রিসার্চারদের নাম দিয়ে দেয়, মানে ওয়ার্ল্ডের বিভিন্ন ভালো ভালো রিসার্চারদের নাম তাদের এডিটোরিয়াল বোর্ড মেম্বার হিসাবে দিয়ে রাখে ওয়েবসাইটে। হয়তো এটা আমরা ভেরিফাই করতে পারবো না, তাও একটু কেয়ারফুলি চেক করলে বোঝা যায়। যেমন এই জার্নালটার কথাই ধরুন, এই জার্নালের ওয়েবসাইটে আমরা যদি এডিটোরিয়াল বোর্ডে যাই, এডিটোরিয়াল বোর্ডে দেখেন এখানে বলা আছে যে এই জার্নালের এডিটোরিয়াল হচ্ছে যে এই যে ক্যান্সাস স্টেট ইউনিভার্সিটি, মানে ইউএস এর একজন ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু ওনার মেইল দেওয়া দেওয়া নাই। তার মানে বোঝা যায় যে এদের পারমিশন না নিয়েই জাস্ট অনলাইন থেকে মেইল এবং নাম কালেক্ট করে এরা এডিটোরিয়াল বোর্ডে নামগুলো দিয়ে রাখছে। তো ভুয়া জার্নালের এটাও একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য, যে যদিও যদিও এটা আমরা হয়তো সবসময় চেক করতে পারবো না, কিন্তু এটা একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য যে তারা ফেক এডিটোরিয়াল মেম্বার এটা দিয়ে রাখে। ঠিক আছে। আচ্ছা, তারপর একটা বৈশিষ্ট্য হচ্ছে মিমিকিং এস্টাবলিশ জার্নাল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। বিষয়টা কি আমি বলি। যেমন আমার একটা পেপার পাবলিশ হয়েছে, হেলথ সায়েন্স রিপোর্ট, উইলি এর জার্নাল। হ্যাঁ, আপনারা যদি উইলি হেলথ সায়েন্স রিপোর্ট লিখে সার্চ করেন, একটু wait, আমি দেখাই মানে আসলে ওরা আপনাদেরকে কোন জায়গাটাতে ওরা ই করবে, পাজল করবে, একটু দেখায়। উইলি হেলথ সায়েন্স রিপোর্ট, হেলথ সায়েন্স রিপোর্ট। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, হেলথ সায়েন্স রিপোর্ট নামক জার্নালটা ভালো, এটা Q2 জার্নাল। আমার অলরেডি দুটো আর্টিকেল এখানে আছে। এখন এই জার্নালের কে মিমিকিং করে আরেকটা জার্নাল, ভুয়া জার্নাল দ্বারা বের করে ফেলছে। ঠিক ঠিক আছে। দেখেন এই যে হেলথ সায়েন্স রিপোর্ট, আমি শুধু শুধু যদি হেলথ সায়েন্স রিপোর্ট লিখে সার্চ করি, আমার এখানে উইলিটাই দেখায়, কারণ আমি এদের ওয়েবসাইটে বারবার ব্রাউজ করি। কিন্তু আপনাদের এখানে দেখবেন সিমিলার অন্য একটা ওয়েবসাইটও দেখাবে। ঠিক আছে, যেটা আসলে আসল হেলথ সায়েন্স রিপোর্ট না, ওটা লিঙ্কটা একটু ভিন্ন আর কি। ঠিক আছে, একটা হচ্ছে হেলথ সায়েন্স রিপোর্ট, একটা হচ্ছে হেলথ সায়েন্স রিপোর্টস, সামান্য একটা এস পার্থক্য আর কি। তো এরকম ভালো জার্নালকে তারা মিমিকিং করে। মিমিকিং মানে আপনারা বুঝবেন এখানে যারা আছেন, যেমন আমরা বাজারে গেলে দেখবেন অ্যাপক্স নামে একটা জুতো আছে, অ্যাপক্স। এটা হচ্ছে মানে ভালো জার্নালকে সে মিমিকিং করছে বা ভালো কোম্পানিকে মিমিকিং করছে। আমি আগের বেশে একটা অভিজ্ঞতা বলছিলাম যে এটা একদম সত্য ঘটনা। 2022-এর মার্চ মাসে আমরা সেন্ট মার্টিন গেছিলাম। তো
নর্মালি সেন্ট মার্টিনের মানে টেকনাফের ভাড়া হচ্ছে 1600 টাকা, কিন্তু আমি সায়দাবাদ এসে দেখলাম যে একটা বাস তারা বলতেছে সেন্ট মার্টিনের ভাড়া মানে টেকনাফের ভাড়া হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনে 1000 টাকা। তো আমার কাছে খটকা লাগলো যে কোথায় ভাড়া হচ্ছে 1600 টাকা, এটা বলতেছে 1000 টাকা, আবার বার্গেন করার সুযোগ আছে। পরে দেখলাম যে এই বাসের নাম হচ্ছে সেন্ট মার্টিন সুপার। তো সেন্ট মার্টিন সুপার মানে কি, এটা আসল সেন্ট মার্টিন না। বুঝতে বুঝতে পারছেন তো? এরকম দুনিয়াতে যে ভালো জার্নাল গুলো আছে, এই ভালো জার্নাল গুলোকে মিমিকিং করে কিছু ভুয়া জার্নাল তৈরি হয়। এখন আমরা কেমনে বুঝবো? আমরা এক্সাক্ট স্পেলিংটা চেক করলেই বুঝতে পারবো। ঠিক আছে, আমি একটু পরে এগুলা ডিটেলস সহ আসতেছি। মানে ভালো জার্নালের নামের কাছাকাছি জার্নাল, ধরেন জার্নালের নাম হচ্ছে জার্নাল অফ ফিলোসফি, আর ভুয়া জার্নালের নাম হচ্ছে জার্নাল অফ দা ফিলোসফি। দা শব্দটা যুক্ত করে দিল বা একটা এস যুক্ত করে দিল। ঠিক আছে, এরকমই সামান্য একটু স্পেলিং চেঞ্জ করে একটা ভুয়া জার্নালের জন্ম হয়। ঠিক আছে, এইটাও একটা ভুয়া জার্নালের পটেনশিয়াল বৈশিষ্ট্য। এগুলো আমাদের ভালো করে জানতে হবে, অনেক সময় ইন্টারভিউ তো জিজ্ঞা বা এগুলো নানান কাজে লাগে। আচ্ছা, ভুয়া জার্নালের একটা বৈশিষ্ট্য হলো এই এই পয়েন্ট আপনারা তো আপাতত বুঝবেন না। ডিজিটাল প্রিজার্ভেশন পলিসি মানে ভালো জার্নাল গুলো আমাদের আর্টিকেল গুলোর তাদের নিজস্ব একটা রিপোজিটরিতে রাখে, প্রি প্রিন্ট সার্ভার আছে। এটা আপনারা এখন বুঝবেন না, এই পয়েন্ট আপাতত প্রয়োজন নাই। আচ্ছা, পরের পয়েন্টটা বলি। ভুয়া জার্নাল গুলো অনেকগুলা আনরিলেটেড ফিল্ডকে তারা কম্বাইন করে। আনরিলেটেড ফিল্ড মানে কি, মানে আমি আবারও বলছি, এগুলো এক একটা বৈশিষ্ট্য। এখন এখন শুধু একটা বৈশিষ্ট্য মিলে গেলেই যে পেপারটা ভুয়া হয়ে যাবে তা না, জার্নাল ভুয়া হয়ে যাবে তা না। কিন্তু এই পটেনশিয়াল বৈশিষ্ট্যগুলা বেশিরভাগ ভুয়ার সাথে মিলবে, মানে যেই জার্নালটা ভুয়া তার সাথে দেখবেন যে অনেকগুলা বৈশিষ্ট্য মিলে গেছে। আচ্ছা, কম্বাইনিং আনরিলেটেড ফিল্ড বলি, যেমন ধরেন এডুকেশন একটা ফিল্ড, ম্যাথমেটিক্স আর একটা ফিল্ড। এখন জার্নালের নাম হচ্ছে জার্নাল অফ ম্যাথমেটিক্স অ্যান্ড এডুকেশন। তাহলে বুঝতে হবে যে এই জার্নালটা ভুয়া হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এই জার্নালটা ভুয়া হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি যদি গুগলে সার্চ করেন আপনারা অবশ্যই এরকম জার্নাল পাবেন, যে জার্নাল অফ ম্যাথমেটিক্স অ্যান্ড এডুকেশন। তার নাম এটা লিখে যদি সার্চ করি, হ্যাঁ কিছু ভালো জার্নাল এরকম নামে থাকতে পারে, কিন্তু বেশিরভাগই ভুয়া। এই দেখেন, এই যে জার্নাল অফ ম্যাথমেটিক্স অ্যান্ড এডুকেশন, এটা ভুয়া জার্নাল এরকম আর কি। ঠিক ঠিক আছে, তো এরকম আনরিলেটেড ফিল্ডকে কম্বাইন করছে এরকম নামগুলা থেকে আপনারা সবসময় সেফ থাকবেন, কারণ এই জার্নালগুলা ভুয়া হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, এডুকেশন আর একটা সাবজেক্ট। জার্নাল সাধারণত একটা ইস্যু নিয়ে ডিল করে, পাবলিশার হয়তো অনেক সাবজেক্ট নিয়ে ডিল করে, কারণ পাবলিশারের আন্ডার শত শত জার্নাল থাকে। কিন্তু জার্নাল নিজে হচ্ছে যে একসাথে এতগুলা ফিল্ডের হয় না। যেমন দেখেন, এইটা একটা জার্নাল, আমরা স্ক্রিনে একটা জার্নালের নাম দেখতে পাচ্ছি। এখন এই জার্নালে কোন কোন টপিক কভার করে একটু খেয়াল করেন। দুনিয়ার যত সাবজেক্ট আছে সব সাবজেক্টে তারা টপিক কভার করে, অ্যাকাউন্টিং, অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার সায়েন্স, বায়োলজিক্যাল লাইফ সায়েন্স। দেখছেন এই যে এখানে দুনিয়ার এমন কোনো সাবজেক্টের মনে হয় নাম নাই এখানে দেওয়া নাই। ঠিক আছে, তো বোঝা যায় যে এই জার্নালটা ভুয়া হওয়ার সম্ভাবনা আছে। মানে এই বৈশিষ্ট্যটা বোঝায় যে এই জার্নালটা ভুয়া হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক ঠিক আছে, তো এটাও কিন্তু একটু মাথায় রাখবেন যে অনেকগুলা ফিল্ডকে যদি একটা জার্নাল কভার করে তাহলে বুঝবেন এটা ভুয়া হওয়ার একটা পটেনশিয়াল বৈশিষ্ট্য। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা আরো কেমনে আইডেন্টিফাই করবো চূড়ান্ত, সেটাও বলতেছি। আগে আমরা বৈশিষ্ট্যগুলো শেষ করি। ফেক ইমপ্যাক্ট ফ্যাক্টর বা ফেক সাইটেশন বা সরি ফেক ইমপ্যাক্ট ফ্যাক্টর বা ফেক সাইট স্কোর। আমরা জানি যে ইমপ্যাক্ট ফ্যাক্টর বা সাইট স্কোর যেসব জার্নালের আছে সেই জার্নালগুলোর নাম স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে আপনারা পাবেন। যেমন এই যে জার্নালটা, এই জার্নালের ওয়েবসাইটে আমরা যদি যাই হোম পেজে আমরা গেলে দেখতে পাবো যে এই জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর লেখা আছে কত, 8.536। দেখেন, এই জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর লেখা আছে 8.536। ঠিক আছে, এই যে 8.536, এবং লেখা আছে যেটা স্কোপাস ইন্ডেক্স Q3 জার্নাল। দেখেন, স্কোপাস ইন্ডেক্স Q3 জার্নাল এখানে লেখা আছে। ওকে, তো যেহেতু ইমপ্যাক্ট ফ্যাক্টর লেখা আছে 7.4 আর Q3, তাহলে এবার একটু আমরা এই জার্নালের নামটা, এই যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অল রিসার্চ এডুকেশন সায়েন্টিফিক মেথড, এই জার্নালের নাম আমরা একটু স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখি। যদি স্কোপাসের ওয়েবসাইটে গেলে আমরা পাই, তাহলে ভাববো যে জার্নালটা ঠিক ঠিক আছে, আর না পেলে ভাববো যে ভুয়া। আমরা গত ক্লাসে দেখাইছি যে স্কোপাসের ওয়েবসাইটে সার্চ করবেন কিভাবে। ঠিক আছে, আমরা এখন এই জার্নালের নামটা স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে সার্চ করবো। স্কোপাসের ওয়েবসাইটে ঢুকে সোর্স নামক অপশনে গিয়ে সার্চ করবো। খেয়াল করেন, এই যে আমরা স্কোপাসের ওয়েবসাইটে গেলাম, এরপর টাইটেলে ক্লিক করবো, মানে জার্নাল টাইটেল দিয়ে আমরা সার্চ করবো টাইটেল। এরপর জার্নালের নাম এখানে ছেড়ে দিলাম, এরপর ফাইন্ড সোর্স।
দেখেন এই যে আমরা এই জার্নালের নাম লিখে সার্চ করলাম, তাহলে কি স্কোপাসের ভেতরে সে কি আছে? চ্যাট বক্সে দিয়ে কিন্তু জানান, আমরা কি স্কোপাসে তাকে পেয়েছি? আচ্ছা আমি, ওকে ওকে, আমি টেক্সটগুলো আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। ওকে। তো যেটা বললাম আর কি, যে এটা কিন্তু স্কোপাস তালিকা নাই। এখন তার মানে কি, দেখেন শুধু এই তথ্যটাই তো সে ভুয়া হওয়ার জন্য যথেষ্ট। সে লিখে রাখছে তার, সে কিউ 3 জার্নাল, তো কিউ 3 হলে তো সেই স্কোপাসের ভিতরে থাকবে। তার ইমপ্যাক্ট ফ্যাক্টর 7, সে কি স্কোপাস তালিকা থাকবে না? মাস থাকবে। এই বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারি এটা একটা ভুয়া জার্নাল। বেশিরভাগ ভুয়া জার্নালে এরকম কিছু ভুল তথ্য দেওয়া দেওয়া থাকে, ইমপ্যাক্ট ফ্যাক্টর এত, সাইড স্কোর এত। এখন আমরা যারা নতুন, আমরা তো ধরেন টুকটাক রিসার্চ জানি, অল্প অল্প জানি, ঠিক আছে? তো অল্প অল্প জানি বলেই আমাদেরকে ধোকা দেয়। কারণ আমি জানি যে একটা ভালো জার্নালের তো ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে, তো এই জার্নালে যেহেতু এখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর 7, তার মানে জার্নালটা ভালো। কিন্তু আসলেই ইম্প্যাক্ট ফ্যাক্টর তার 7 কিনা, এই জিনিসটা আপনার চেক চেক করতে হবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি, ঠিক আছে? তো এরকম আমরা চেক করে নেবো আর কি, যে জার্নালেই হোক আমরা এরকম চেক করে নেব। এগুলো আমি বেশি গুরুত্ব দিয়ে পড়াই জন্য, কারণ এই কাজগুলোর জন্য আপনারা আমাদেরকে আবার নক দিবেন যে ভাই এটা ভালো কিনা। মানে এই নক গুলো আমরা বেশি পাই। ফলে আপনারা একটু ভালো করে শিখে নেন, তাইলে বুঝবেন। বৈশিষ্ট্য দেখলে আপনি নিজে বুঝবেন এটা ভুয়া কিনা, ঠিক ঠিক আছে? আমি নিজে পার্সোনালি যে কোনো ভুয়া জার্নালকে চিনি তার ওয়েবসাইট দেখে, কারণ ভালো ভালো পাবলিশার গুলার ওয়েবসাইট গুলা খুবই ভালো। আর ভুয়া জার্নালের ওয়েবসাইটে আপনি ঢুকলেই দেখবেন যে কেমন একটা মানে একটা গিঞ্জি পরিবেশ, মানে এই জার্নাল গুলার। দেখেন এই যে এখানে একটা দেখলে বোঝা যায় একটা গিঞ্জি পরিবেশ, ঠিক আছে? মানে ওয়েবসাইট গুলো অতটা আপ টু ডেট না। যদিও ওয়েবসাইট দেখে সবসময় বুঝতে পারবেন না, তাই আমি বললাম যে ভুয়া জার্নাল গুলার ওয়েবসাইট গুলো একটু গিঞ্জি গিঞ্জি, ঠিক আছে? মানে এখানে দেখতে খুব ইয়ে আর কি, দেখতে খুব মানে মেসি লাগে আর কি। এই, তো এটাও মনে রাখবেন, এটা এটা একটা বৈশিষ্ট্য যেটা হয়তো সব মিলবে না। আর আরেকটা জিনিস বলি, ভুয়া জার্নাল গুলো ম্যানুস্ক্রিপ্ট আপনাকে ইমেইলে বা হোয়াটসঅ্যাপে জমা দিতে বলবে। বলতে গেলে কিছু ব্যতিক্রম বাদে দুনিয়ার কোনো ভালো জার্নাল মেইলে বা হোয়াটসঅ্যাপে কোনো পেপার নেয় না। জার্নাল গুলোর নিজস্ব সাবমিশন পোর্টাল থাকে, ঠিক আছে? ভালো জার্নাল গুলোর নিজস্ব সাবমিশন পোর্টাল থাকে। দুনিয়ার ভালো কোনো জার্নাল আপনার মেইলে বা হচ্ছে আহ হোয়াটসঅ্যাপে আপনার পেপার জমা নেবে না। হ্যাঁ, ওদের নিজস্ব সিস্টেমে জমা নেওয়ার পর হয়তো আপনাকে মেইল করতে পারে রেগুলার, কিন্তু ডিরেক্ট পেপার জমাই দিতেছি মেইলে, এটা ভালো কোনো জার্নাল করবে না, ঠিক ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। ফেক পাবলিশার খুব গুরুত্বপূর্ণ একটা, আমি সবুজ কালার করে রাখছি কারণ এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার আসেন, মনে করেন এই জার্নালটা, হ্যাঁ, একটু আপনাদেরকে খেয়াল করাই, একটু একটু অপেক্ষা করেন। দেখেন এই যেখানে অনেকগুলা জার্নালের নাম আছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি ভুয়া আর্টিকেল পাবলিশ হয়েছে এদের এদের যা জার্নালে, কারণ এরা হচ্ছে এমন এক গুগু, এদেরকে ধরা একটু কঠিন। দেখেন এই যে এদের জার্নালের নাম কি, জার্নাল অফ সয়েল সায়েন্স অ্যান্ড প্লান্ট নিউট্রিশন, এশিয়ান প্লান্ট রিসার্চ জার্নাল। মানে এরা হচ্ছে একটা পাবলিশার, এদের সব ব্যাকগ্রাউন্ডে জার্নাল আছে। পাবলিশারে সাধারণত অনেক জার্নাল থাকে, এটা স্বাভাবিক। এখন সবগুলো জার্নালের নাম রাখে এশিয়ান জার্নাল অফ, এশিয়ান জার্নাল অফ ফুড সায়েন্স, এশিয়ান জার্নাল অফ বায়োলজিক্যাল সায়েন্স, এশিয়ান জার্নাল অফ বায়োলজি। দেখে মনে হয় খুবই ভালো জার্নাল। এবং ভুয়া জার্নাল চেক করার একটা ওয়েবসাইট আছে, আমরা একটু পরে ওটাতে আসতাম। ওই ওয়েবসাইটে এদেরকে পাওয়া যায় না। আমি আমি একটু পরের পড়াটা একটু আগে বলে দিই, যে ভুয়া জার্নাল চেক করার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে বেইল লিস্ট। এই যে baillist.net। বেইল ভদ্রলোক কর্নেল ইউনিভার্সিটির একজন লাইব্রেরিয়ান, তিনি দুনিয়ার সব ভুয়া জার্নাল গুলোর একটা তালিকা করছেন। এই যে আপনারা এই লিঙ্কে আমি দিয়ে দেবো চ্যাট বক্সে, এই লিঙ্কে গেলেই আপনারা বিভিন্ন উম, আচ্ছা আমি একটু লিঙ্কটা আবার দিই, baillist.net, baillist.net। আচ্ছা আসুক, হ্যাঁ, এই দেখেন এই হলো ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে গেলে ভুয়া জার্নাল গুলোর তালিকা এখানে আপনারা পাবেন। এই যে পাবলিশার গুলোর তালিকাও পাবেন, জার্নাল গুলোর তালিকাও, এই যেখানে গেলে ভুয়া জার্নাল গুলোর তালিকা পাবেন। মানে উনি দুনিয়ার ভুয়া জার্নাল গুলোকে এখানে তালিকাভুক্ত করছে। এখন খেয়াল করেন, এই যে এখানে জার্নাল গুলোর নাম আছে, এশিয়ান জার্নাল অফ অ্যাডভান্স এগ্রিকালচারাল রিসার্চ, বা এই যে এশিয়া জার্নাল অফ এনার্জি রিসার্চ অ্যান্ড রিভিউ, জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড রিপোর্টস। কথার কথা আমরা এই জার্নালের নামটা আমরা এখানে গিয়ে এই যে জার্নালের মানে এই ওয়েবসাইটে গিয়ে ভুয়ার সেকশনে গিয়ে জার্নালের নামটা লিখে সার্চ করি, সার্চ করে ইন্টার দিলাম। ইন্টার দিয়ে দেখলাম যে এই জার্নালের নামটা এখানে নাই, মানে ভুয়ার তালিকায় এই জার্নালের নামটা নাই। তো যেহেতু ভুয়ার তালিকায় নাই, খেয়াল করেন,
যেহেতু ভুয়া এর তালিকায় নাই, তার মানে কি, তার মানে নিশ্চয়ই জার্নালটা মানে ভালো, এটি তো আমরা গেস করি, তাই না? আবার এই জার্নালের ওয়েবসাইটে গেলেও আপনারা দেখবেন যে ওয়েবসাইটটা বেশ সুন্দর। মানে আমি যদি জার্নালের ওয়েবসাইটে যান, জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড রিপোর্টস, খেয়াল করেন, মানে দেখবেন যে ওয়েবসাইটটা দেখতে সুন্দর আছে। এই ওয়েবসাইটটা বেশ ভালো, এবং এখানে প্রতিনিয়ত বিভিন্ন বড় বড় প্রফেসর বা অনেক টিচাররা পেপার পাবলিশ করতেছে। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এটার সমস্যা, অনেক বলতে হবে একটা সমস্যা কি, সমস্যা আছে। সমস্যা হলো, ধরেন বাংলাদেশে যদি আরএফএল কোম্পানিটা যদি ভুয়া হয়, তাহলে আরএফএল এর প্রোডাক্ট কি ভালো হওয়ার চান্স আছে? আমার প্রশ্ন কি আপনারা বুঝছেন? মনে করেন একটা ইউনিভার্সিটি যদি ভুয়া হয়, এবার সেই ইউনিভার্সিটিতে কি ভালো ছাত্র ভর্তি হয়েছে না খারাপ ছাত্র ভর্তি হয়েছে আমাদের জানার বিষয় না, সেই ইউনিভার্সিটির ডিগ্রিটা ভুয়া হবে কিনা। চ্যাট বক্সে হ্যাঁ অনেকে জানাচ্ছেন, আমি দেখতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ মূল কোম্পানি যদি ভুয়া হয়, তাহলে তার প্রোডাক্ট তো অটো ভুয়া। অর্থাৎ সহজ কথা হইলো, পাবলিশার নিজেই যদি ভুয়া হয়, পাবলিশার নিজে যদি ভুয়া হয়, তাহলে তার প্রোডাক্ট ভুয়া কি ভালো এটা চেক করা লাগবে না, তার প্রোডাক্ট এমনি ভুয়া। ঠিক তেমনি দেখেন, এই যে সায়েন্স ডোমেইন, সে হলো পাবলিশার, আর এই পাবলিশারের জার্নাল হচ্ছে এগুলো যেগুলো আপনার স্ক্রিনে দেখছেন। এরা হলো সায়েন্স ডোমেইনের, এরা হলো সায়েন্স ডোমেইনের জার্নাল, মানে সায়েন্স ডোমেইন হচ্ছে এর পাবলিশার। এখন আপনি এর জার্নালকে ভুয়ার তালিকায় পান নাই, কিন্তু এই পাবলিশারের নামটা সায়েন্স ডোমেইন বা এসডি, হ্যাঁ সায়েন্স ডোমেইন, SCIENC, সায়েন্স ডোমেইন, দেখেন সায়েন্স ডোমেইন ইন্টারন্যাশনাল, এই যে এর পাবলিশারকে ভুয়া তালিকা পাওয়া গেছে। তার মানে জার্নালকে যদি ভুয়া তালিকা না পান, বাচ্চা কাচ্চাকে ভুয়া তালিকা না পেলে, বাচ্চার বাপ মাকে যদি ভুয়ার তালিকায় পাওয়া যায়, তাহলে সেটাও ভুয়া। দেখেন এই যে সায়েন্স ডোমেইন ইন্টারন্যাশনাল, এটা একটা ভুয়া জার্নাল। এই যে ভুয়া দেখছেন, এই এই তালিকায় সায়েন্স ডোমেইন ইন্টারন্যাশনাল নাম আছে, তার মানে এর যত জার্নাল আছে, সব জার্নাল কিন্তু ভুয়া। এই ফাঁদে কিন্তু আপনারা অনেকে পড়বেন, কারণ এই বেল লিস্ট যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমরা অনেকেই চেক করি যে একটা পেপার, একটা জার্নাল ভুয়া কি ভুয়া না। কিন্তু জার্নাল নিজে ভুয়া না, কিন্তু জার্নালের পাবলিশার কিন্তু ভুয়া। এটা কিন্তু একটু মাথায় রাখবেন, ঠিক ঠিক আছে? তো এটা একটা বড় জিনিস যে পাবলিশারকে আমাদের চেক করতে হবে। পাবলিশার যদি নিজে ভালো হয়, পাবলিশার যদি নিজে ভালো হয়, তাহলে তার জার্নাল চেক করা লাগবে না। আমাদের ব্যাচের একটা আপু গত পরশু আমাকে একটা লিঙ্ক দিছে যে ভাই এই জার্নালটা ভালো ভালো কিনা। আমি জার্নালের ভেতর আর ঢুকি নাই, কারণ ওই লিঙ্কটাই হচ্ছে স্প্রিঞ্জারের লিঙ্ক। আমি বলছি এটা স্প্রিঞ্জারের জার্নাল, এটা তো আপনার চেক করা লাগবে না এটা ভালো কি ভালো না। স্প্রিঞ্জার একটা টপ পাবলিশার, ঠিক আছে? তো যেটা বললাম যে জার্নাল নিজে ভুয়া না হলেও যদি তার পাবলিশার ভুয়া হয়, তাহলে জার্নাল অটো ভুয়া। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা আরো বৈশিষ্ট্যে যাই। পেইক ইন্ডেক্সিং, ক্লেম বা বা কিক বাই স্কোপাস, নট ইউনিভার, এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ, দেখেন পরের পরের পয়েন্ট। আচ্ছা, কিছু কিছু জার্নাল ক্লেম করে যে তারা অমুক ইন্ডেক্সে আছে, বাস্তবে অমুক ইন্ডেক্সে নাই। মানে কিছু কিছু জার্নাল বলে যে আমরা স্কোপাসে আছি, বাস্তবে সেই স্কোপাসে নাই। যেমন একটু আগে আমরা একটা পেপার চেক করছি, সে বলতে সেই স্কোপাস আছে, কিন্তু সেই স্কোপাসে নাই। আমরা স্কোপাসে গিয়ে চেক করে দেখলাম নাই। কিছু কিছু জার্নাল একসময় স্কোপাসে ছিল, কিন্তু তারা দুর্নীতি করার কারণে স্কোপাস থেকে তাদেরকে কিক করা হয়েছে। প্রতি বছর স্কোপাস থেকে, স্কোপাস তো 40,000 জার্নাল, প্রতি বছর প্রায় 50-60টা জার্নালকে তারা বিদায় জানায়, আবার কিছু কিছু জার্নালকে ইন করে। অনেকে আবার বলতে পারেন যে ভাই তাহলে তো আরো পেস, আমরা স্কোপাস চুজ করলাম, আমার জার্নালটা যদি আবার কিক হয়। আসলে Q1 Q3 Q2 কখনো কিক হয় না। Q4 এর কিছু জার্নাল প্রতি প্রতি বছর বাদ যায়, আবার কিছু জার্নাল প্রতি বছর অ্যাড হয়। যারা ফুটবল খেলা দেখেন তারা জানেন যে প্রতি বছর কিছু ক্লাব রেলিগেশনে যায়, মানে বাদ যায়, আবার কিছু নতুন 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 ক্লাব যুক্ত হয়। এই স্কোপাসের Q4 যে জার্নাল গুলো, কিছু জার্নাল আনএথিক্যাল প্র্যাকটিস বা রিকোয়ারমেন্ট গুলা ফুলফিলমেন্ট করতে না পারার কারণে কিছু জার্নাল বাদ যায়, আর কিছু জার্নাল আবার এড হয়। এখন যে জার্নাল গুলা স্কোপাস থেকে কিক খাইছে, সেই জার্নাল গুলা অনেক সময় করে কি, আপনাকে বলবে যে আমি স্কোপাসের তালিকায় আছি, সে একটা লিঙ্ক দিয়ে দেবে। সেই লিঙ্কে গেলে আপনি দেখবেন যে আসলেই তো স্কোপাসের ওয়েবসাইটে তো এই জার্নালের নাম আছে, তাহলে তো এটা আসলে স্কোপাস জার্নাল, কিন্তু না। সেই জার্নালের নাম স্কোপাসে গিয়ে চেক করে দেখবেন সেই স্কোপাসের রানিং কাভারেজ আছে কিনা, নাকি লেখা আছে যে স্কোপাস কাভারেজ 2015 থেকে 18। অর্থাৎ স্কোপাসের পুরাতন কাভারেজে আছে, মানে নতুন কাভারেজে নাই, মানে এই জার্নালকে স্কোপাস থেকে বাদ দেওয়া হয়েছে। এবং এই বাদ দেওয়া জার্নাল গুলা কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে এই সুবিধাটা নিয়ে, ঠিক আছে? তেমনি একটা জার্নালকে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব।
আচ্ছা, এই যে জার্নাল, তার্কিশ জার্নাল অফ কম্পিউটার অ্যান্ড ম্যাথমেটিক্স এডুকেশন, হ্যাঁ, এই জার্নালটা এক সময় স্কোপাসে ছিল, ঠিক আছে। এখনো যদি আপনি স্কোপাসের ওয়েবসাইটে যান, দেখেন আমি স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে জার্নালটাকে সার্চ করব। আচ্ছা, আমি জানি না আপনাদের বিরক্ত লাগতেছে কিনা, কিন্তু খুব ভালো লাগতেছে যে একদম সবাই ক্লাসে আছেন। আমি একটু মানে উদাহরণ দিই বা একটু প্র্যাকটিক্যালি দেখাইতে পছন্দ করি, যেন আপনারা যখন চেক করবেন আপনারাও যেন আহ মানে নিজে যেন বুঝতে পারেন আর কি, ঠিক আছে। এই আর কি। একদম প্রশ্ন করেছেন কিসের উপর ভিত্তি করে ভুয়া বলা যাবে, আমি তো কিসের উপর ভিত্তি করে সেই পয়েন্ট গুলাই তো আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক ঠিক আছে। আচ্ছা, ওকে, একটু খেয়াল করেন। এখন আমরা দেখি যে এই জার্নালটার নামটা স্কোপাসের তালিকায় যদি আমি সার্চ করি, সার্চ করার পর দেখবেন যে এই জার্নালের নামটা এখানে আছে। এই যে এই জার্নালের নামটা এখানে আছে, কিন্তু এই জার্নালের যে নাম, এখানে কোনো পরিসংখ্যান কিছুই দেখাচ্ছে না। দেখেন স্কোপাসের 2022-23 তার কোনো পরিসংখ্যান নেই, সব পরিসংখ্যান বন্ধ। তার মানে এই জার্নালটার বর্তমানে স্কোপাসে যে সে ছিল এটা এখন বন্ধ আছে, বুঝতে পারছেন। আমরা স্কোপাসে যে কোনো অ্যাক্টিভ জার্নালের নাম লিখে সার্চ করলে এখানে কিছু পরিসংখ্যান দেখতে পাবেন, মানে অনেক তথ্য দেখতে পাবেন। এখানে কোনো তথ্যই নেই, এই যে তথ্যই নেই, তার মানে এই জার্নালটা একসময় স্কোপাসে থাকলো, এখন স্কোপাসে নাই। এটাও আপনাদেরকে ফাঁদে ফেলতে পারে, জাস্ট বলে রাখলাম যদি কখনো এই ফাঁদে পড়ে থাকেন আর কি। তো কি মানে কোন কোন জার্নাল স্কোপাস দ্বারা কি হইতে পারে। আচ্ছা, বেশিরভাগ জার্নাল যেটা করে, বেশিরভাগ ভুয়া জার্নালে একটা কমন জিনিস দেখবেন, তারা বলে যে আমরা গুগল স্কলারের তালিকাভুক্ত, আমরা সাইলিটের তালিকাভুক্ত, আমরা অমুক তালিকাভুক্ত। এখন তারা রিয়েলি ওই তালিকায় আছে, কিন্তু ওই তালিকাগুলাই তো ভুয়া। আমার কথা বুঝছেন, মানে তারা বলে রাখে যে আমরা অমুক তমুক তালিকাভুক্ত, কিন্তু ওই তালিকাগুলাই হচ্ছে ভুয়া, ভুয়া তালিকা। এগুলা কোনো ভালো তালিকা না। যেমন আমি আপনাদের গত ক্লাসে বলছি যে গুগল স্কলার, রিসার্চ গেট, এখানে ভালো পেপারও আসে, ভুয়া পেপারও আছে। বেশিরভাগ ভুয়া জার্নালের আপনারা ঢুকে ইন্ডেক্সিং নামক শব্দে ঢুকলেই দেখবেন তারা বলে রাখছে যে আমরা এই যে আমরা মানে এদের এরা এরা আমাদেরকে স্বীকৃতি দেয়, এবং তাদেরকে যারা স্বীকৃতি দেয় তাদেরই স্বীকৃতি নেয়। আমার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। একটা প্রাসঙ্গিক উদাহরণ দেই। একটা বই আছে, বইয়ের নাম হলো যদ্যপি আমার গুরু, লিখছেন আহমদ ছফা, যারা পড়ছেন। তো সেখানে অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার আহমদ ছফাকে বলতেছে যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিছে হচ্ছে মানে রাজা দ্বিতীয় বাহাদুর শাহ, মানে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ রাজা রামমোহন রায়কে রাজা শব্দটা উপাধি দিছে। কিন্তু তিনি যখন রাজা শব্দটা উপাধি দিছে, তিনি তখন নিজেই আসলে তার নিজেরই রাজত্ব রাজত্ব নাই, ঠিক আছে। মানে তিনি যখন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিছে, তার নিজেরই তখন রাজত্ব নাই। তো এই হলো আর কি বিষয়, যে এরা বলতেছে যে আমাদেরকে এরা স্বীকৃতি দিতেছে, কিন্তু এদের নিজেদেরই কোনো স্বীকৃতি নাই। তো এই হলো আর কি অবস্থা। তো বেশিরভাগ ভুয়া জার্নালে ঢুকলেই দেখবেন এই জিনিসগুলা দেখতে পাবেন, হাবিজাবি জিনিসগুলো, ঠিক আছে ঠিক আছে। তো এইটাও একটা সমস্যা। উম ভুয়া জার্নাল, আমরা আবারও বলছি যে ভুয়া জার্নালে অনেকগুলো বৈশিষ্ট্য মিলে যাবে আর কি। তো এই বৈশিষ্ট্যগুলো আপনারা মাথায় রাখবেন, কাজ করতে করতে এগুলো দেখবেন এমনি পারবেন, ঠিক আছে। এই আমরা বৈশিষ্ট্য প্রায় শেষের দিকে আছি, এরপর আমরা অন্য টপিকে শিফট করব। এবার একটা দারুণ বৈশিষ্ট্য বলে, যে এই বৈশিষ্ট্যটা 99% ভুয়া জার্নালের ক্ষেত্রে মিলে যাবে। 99 বলবো না, 99.9 বলবো। ভেরি লো পাবলিকেশন চার্জ। আচ্ছা, পাবলিকেশন চার্জ নিয়ে বলি, লেকচার নাম্বার 31 আমরা বলবো যে কিভাবে আপনি ভালো জার্নালে ফ্রিতে পাবলিশ করতে পারবেন, একদম ডিটেলস ইয়া পাবেন। কখনোই আপনাদের পেপার পাবলিশ করতে টাকা লাগবে না, ঠিক আছে। শর্টকাটে বলি যে দুনিয়ার যত ভালো জার্নাল গুলো আছে, সেই ভালো জার্নাল গুলা দুই ধরনের। একটাকে বলে ওপেন অ্যাক্সেস, একটাকে বলে সাবস্ক্রিপশন। ওপেন অ্যাক্সেস মানে ওই জার্নাল গুলোতে আমরা আর্টিকেল ফ্রিতে পড়তে পারি, কিন্তু আর্টিকেল পাবলিশ করতে টাকা লাগে, এটা মানে ওপেন অ্যাক্সেস। আর সাবস্ক্রিপশন মানে ওই জার্নালে আর্টিকেল পড়তে টাকা লাগে, কিন্তু পাবলিশ করতে টাকা লাগে না, ঠিক আছে। তো খেয়াল রাখবেন যে ভুয়া যে জার্নাল গুলো, এই ভুয়া জার্নাল গুলো এরকম না। ভুয়া জার্নাল গুলো যে সবসময় তাদের টাকা লাগবে, মানে ভুয়া জার্নাল গুলো কখনো আপনাকে ফ্রিতে পাবলিশ করবে না। ভুয়া জার্নাল গুলো টাকা লাগবে, ভালো জার্নালেরও টাকা লাগে। কিন্তু তফাৎ হলো বেশিরভাগ ভালো জার্নালে বাংলাদেশ থেকে পাবলিশ করা ফ্রি, মানে ফি মকুব করে দেয়। তবে জার্নালের পাবলিকেশন ফি খুবই বেশি, মানে বাংলাদেশের জন্য 100% মকুব করে দেয়, কিন্তু জার্নালের অরিজিনাল পাবলিকেশন ফি অনেক বেশি। বেশিরভাগ স্কোপাস ইন্ডেক্স Q1 Q2 জার্নালের পাবলিকেশন ফি হচ্ছে বাংলাদেশি টাকায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। বেশিরভাগ স্কোপাস ইন্ডেক্স জার্নালের, আমার লাস্ট যে পেপারটা পাবলিশ হয়েছে সেখানে $2500+ ছিল। $2500 আমরা যদি $1 120 করে হিসাব করি, প্রায় আমার 3.5 লাখ টাকা লাগতো এই পেপারটা
পাবলিশ করতে, কিন্তু আমি বাংলাদেশি হওয়াতে আমার মুকুব করে দিয়েছি ফি। তো খেয়াল রাখবেন, বেশিরভাগ ভালো জার্নালের পাবলিকেশন ফি হচ্ছে বাংলাদেশি টাকায় 1.5, 2 বা 3 লাখ টাকা। কিন্তু বেশিরভাগ ভুয়া জার্নালের পাবলিকেশন ফি হচ্ছে $100, $150, মানে বাংলাদেশি টাকায় 18,000 টাকা, 15,000 টাকা, ওই 5,000 টাকা, বা 20,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 5,000। বেশিরভাগ ভুয়া জার্নালের পাবলিকেশন ফি কম, কারণ ফি কম হলেই তো মুরগি ধরতে পারবে। আপনাকে 3 লাখ টাকা বললে তো আপনি পাবলিশ করবেন না। কিন্তু আপনাকে যদি বলা হয় যে 5,000 টাকা, তাহলে তো আপনি ঠিকই রাজি হয়ে যাবেন। ঠিক আছে, আমরা দেখবেন একটু আজান হচ্ছে, আমরা 10 সেকেন্ড একটু ওয়েট করি, 1 মিনিট ওয়েট করি। আজান হচ্ছে, আমরা একটু চুপ থাকি, কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করে রাখি, আমরা প্রশ্ন করার সুযোগ দিব ক্লাসের শেষে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, যে বেশিরভাগ মানে ভুয়া জার্নাল তাদের পাবলিকেশন ফি হয় খুবই কম। মানে আপনাকে যেন তারা পটাইতে পারে আর কি, ওরকম পাবলিকেশন ফি হয়। ঠিক আছে, 10,000 টাকা, 15,000 টাকা। খেয়াল রাখবেন যে ভালো জার্নাল গুলোর আপনার টাকা লাগবে না, টাকা লাগলে অন্তত 2-3 লাখ টাকা লাগবে। ভালো জার্নাল গুলোর পাবলিকেশন ফি এমনই বেশি। ঠিক আছে, তো এই শুধুমাত্র ফি চিন্তা করে আপনারা ভুয়া জার্নালকে অ্যাভয়েড করতে পারবেন আর্টিকেল যখন পাবলিশ করবেন। আর নিজে যখন কোনো জার্নাল থেকে আর্টিকেল থেকে তথ্য নেবেন, তখনও কিন্তু এই বৈশিষ্ট্যগুলো মিলে দেখবেন যে এই আর্টিকেলটা কোন টাইপের জার্নালের, এই আর্টিকেলটা কোন টাইপের জার্নালের। ঠিক আছে, আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখলাম। এখন এই সবগুলো বৈশিষ্ট্য মিলিয়ে আপনারা দেখবেন যে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এই জার্নালটা ভুয়া কি ভুয়া না। তবুও আমি বলবো যে যে কোনো জার্নালের নাম আপনারা ভালো ভালো ইন্ডেক্স গুলাতে চেক করে, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, দোয়াস, পাবমেড, গত ক্লাসে যেগুলো বলছি, এই ওয়েবসাইট গুলোতে জার্নালের নাম চেক করলেই বুঝে যাবেন এটা ভালো কিনা। কারণ এই ওয়েবসাইট গুলোতে তালিকাভুক্ত থাকলেই সে ভালো জার্নাল, সে ভালো জার্নাল। আর বেল লিস্ট নামে যে ওয়েবসাইট, বেল লিস্ট.নেট, এই বেল লিস্ট নামক ওয়েবসাইটটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে গেলে ভুয়া জার্নাল গুলোর তালিকায় পাওয়া যাবে। মানে বেল লিস্টে যদি আপনি কারো নাম পেয়ে যান, তাহলে বুঝতে হবে যে এই জার্নালটা মাস্ট ভুয়া। বেল লিস্টে তালিকা পেয়ে গেলে ওই জার্নাল বা ওই পাবলিশারের নাম যদি আপনি বেল লিস্টে পেয়ে যান, তাহলে বুঝতে হবে এটা মাস্ট ভুয়া। আর বেল লিস্টে না পেলেই কি ভালো? উত্তর হচ্ছে না। যেমন ধরেন, পুলিশের কাছে সন্ত্রাসীদের তালিকা থাকে, তালিকা থাকে, এই তালিকায় যার নাম আছে সে সন্ত্রাসী, কিন্তু তালিকায় নাম না থাকলেই কি সে সন্ত্রাসী না? নো, কারণ অনেক সন্ত্রাসী আছে তারা পুলিশের তালিকার বাইরে। ঠিক তেমনি এই ওয়েবসাইটে গিয়ে কোনো জার্নালের নাম পাবেন মানে এই জার্নালটা ভুয়া। এই ওয়েবসাইটে গিয়ে কোনো পাবলিশারের নাম পাবেন মানে ওই পাবলিশারটা ভুয়া। ঠিক আছে, যেমন বাংলাদেশে অনেক অনেক আমরা ভুয়া পাবলিশারের আন্ডারে পাবলিশ করে ফেলি। যেটা বললাম যে একটু আগে, আমরা সায়েন্স ডোমেইন, এই যে পাবলিশারটা সায়েন্স ডোমেইন, এই সায়েন্স ডোমেইন কিন্তু একটা ভুয়া পাবলিশার। কেমনে বুঝছি? এই যে আমরা বেল লিস্টে গিয়ে পাবলিশার বরাবর সায়েন্স ডোমেইন শব্দটা লিখছি, লেখার পরে ইন্টার দেওয়ার পরে এই যেখানে বলা আছে যে এই যে বলা আছে যে এখানে আছে। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটটা 2022-এর পরে আর আপডেট হয়নি, মানে গত 3 বছরে যত ভুয়া জার্নালের জন্ম হয়েছে এগুলার তালিকা এখানে নাই। তবুও এই ওয়েবসাইটটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিখ্যাত ওয়েবসাইট ভুয়া জার্নাল চেক করার জন্য। ঠিক আছে, এখন যেহেতু এই ওয়েবসাইটটা সবসময় আর নতুন জার্নাল গুলোর ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে না, সেক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যগুলো মাথায় রাখলে আমাদের কাজ হবে। ঠিক আছে, দেখেন এখানে পাবলিশারে গেলে দেখবেন অনেক ভুয়া পাবলিশারের নাম পাবেন। এই যে অনেক দুনিয়াতে যে কত ভুয়া পাবলিশার আছে, এক একটা পাবলিশারের আন্ডারে শত শত জার্নাল, এগুলো সব ভুয়া পাবলিশার। নাম দেখলে মনে হয় যে কত ভালো। হ্যাঁ, এই যে পাবলিশারের নাম হচ্ছে একাডেমিক সায়েন্স, কত সুন্দর পাবলিশারের নাম। পাবলিশারের নাম হচ্ছে একাডেমি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, কিন্তু এগুলো ভুয়া পাবলিশার। আর ভুয়া জার্নালের তালিকা পাবেন এখানে, এই যে এখানে লম্বা তালিকা আছে, হাজার হাজার জার্নালের নাম আছে। বেশিরভাগ ভুয়া জার্নালের একটা ইন জেনারেল বৈশিষ্ট্য হচ্ছে
গ্লোবাল জার্নাল অফ, আমেরিকান জার্নাল অফ, ইন্টারন্যাশনাল জার্নাল অফ, মানে মোটামুটি বেশিরভাগ ভুয়া জার্নাল এরকম, ইউরোপিয়ান জার্নাল অফ, ব্রিটিশ জার্নাল অফ ও মুক্ত মুখ, এরকম নামের থাকে। তো এই ওয়েবসাইটটা আমরা একটু মাথায় রাখবো, আমাদের শিটের নাম আছে বেল লিস্ট। এই বেল লিস্টে গেলেই আমরা এই ভুয়া জার্নাল গুলা তালিকা পাবো। এখানে এবিসিডি সিরিয়ালে আছে। নামগুলা দেখলে আপনারা ভাববেন যে কত ভালো জার্নাল, এই যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্স টেকনোলজিক্যাল রিসার্চ, ঠিক আছে, মানে খুব সুন্দর সুন্দর নাম। কিন্তু এগুলো সবগুলাই ভুয়া। এগুলাতে আর্টিকেল পাবলিশ করে তো লাভ নেই, উল্টা আরো সিভিতে থাকলে আপনার প্রফেসর আপনার ফান্ডও বাতিল করতে পারতে, এরকম। তো এখানে গিয়ে চেক করবেন আর কি, এটা হচ্ছে কথা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে যদি আমরা কেউ ভুয়া পাবলিশারে আর্টিকেল যদি পাবলিশ করে ফেলি বা ভুয়া জার্নাল আর্টিকেল পাবলিশ করে ফেলি, তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে সেটা জার্নালকে রিকোয়েস্ট করে উইথড্র করা। আর উইথড্র যদি সে তারা না করে, অ্যাটলিস্ট কখনো সিভিতে শো না 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 করা, সিভিতে বা কোনো রিসার্চ প্রোফাইলে কখনো শো না করা, ঠিক আছে? এই আর কি। তো এই হলো ভুয়া জার্নাল রিলেটেড আলাপ। এখানে আর কিছু লিঙ্ক আছে, লিঙ্ক গুলোতে গেলে আরো অনেক যারা অ্যাডভান্স লার্নার আর একটু বিস্তারিত পাবেন। আর একটা মজার ওয়েবসাইট আছে, আমরা ক্লাসের অর্ধেক প্রায় শেষ হইতেছে, আমরা কেউ লিভ না নেই, কারণ আমাদের এখনো অর্ধেক বাকি। আর্টিকেল কিভাবে অ্যাক্সেস পাবেন সেই ক্লাস, সেই কথাবার্তা বাকি। রিট্রাকশন ওয়াচ নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, এটা ক্লাসের সাথে ওইভাবে রিলেটেড না। রিট্রাকশন ওয়েবসাইট মানে হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাই এই যে প্রতি বছর যে স্কোপাস থেকে কিছু জার্নালের নাম বাদ যায়, সেই খবর আমরা কোথায় পাবো? সেই খবর পাবেন retractionwatch.com। retractionwatch.com এমন একটা ওয়েবসাইট, সে দুনিয়ার যত বাতিলের খবর আছে, অমুক জার্নাল বাদ গেছে, তমুক পাবলিশারকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে, দুনিয়ার সব রিট্রাকশনের খবর পাবেন এখানে, ঠিক আছে? এই যে, এই যে ওদিন দেখলাম এই যে ইউনিভার্সিটির কোন প্রফেসরকে ফায়ার করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে, ওটা আছে। কেউ একজন নোবেল বিজয়ী গবেষক, এই যে আমি ওই দিন পড়লাম নোবেল প্রাইজ উইনার, তার টোটাল 13টা আর্টিকেল বাদ গেছে ভুয়া রেফারেন্সিং এর কারণে। এই যে এখানে এই জিনিসটা আছে। তো এই ওয়েবসাইটটা আপনারা হচ্ছে ঘাটলেই হচ্ছে এই বিভিন্ন মজার মজার তথ্য পাবেন। যারা অ্যাডভান্স লার্নার তাদের জন্য আমি এটা দিয়ে রাখলাম আর কি। ওকে, তো এই হলো আর কি আমাদের ভুয়া জার্নাল, হ্যাঁ লেকচার শিটে এগুলার ডিটেলস আছে, এই আর কি। ওকে, তো এই হলো ভুয়া জার্নালের আলাপ। আমরা এখন দ্বিতীয় আলাপে যাবো। তার আগে বলি, সবসময় আপনারা চেষ্টা করবেন স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স জার্নালের পেপারকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে, মানে সেগুলো থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন। আর ভুয়া জার্নালের বাইরে নর্মাল জার্নাল আছে, যেমন বিভিন্ন ইউনিভার্সিটি কেন্দ্রিক যে জার্নাল গুলা বা অর্গানাইজেশনের যে জার্নাল গুলা, সেগুলো স্কোপাসের তালিকায় নাই, কিন্তু সেগুলো হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন অর্গানাইজেশনের যে জার্নাল গুলো, সেগুলো ভুয়া না, কিন্তু সেগুলো নর্মাল। সেগুলো তো আর্টিকেল পাবলিশ করে আসলে কোনো লাভ নাই, কোনো ক্ষতিও নাই, ঠিক আছে? এবার আমরা আজকে ক্লাসের দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশে যাওয়ার পর, দ্বিতীয় অংশ ছোট, দ্বিতীয় অংশ যাওয়ার পর দেন আমরা প্রশ্ন নেব। চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন, তাহলে আমি ক্ষণে ক্ষণে হচ্ছে আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে, হ্যাঁ দেওয়া হবে। আরেকজন প্রশ্ন করছেন ভলিউম ইনক্রিজ করতে, ভলিউমটা আমি ইনক্রিজে আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসের দ্বিতীয় অংশে যাই, হ্যাঁ। আচ্ছা, ক্লাস দ্বিতীয় অংশ অনেক সহজ এবং ছোট। এখন আমরা ভুয়া গত ক্লাসে শিখলাম ভালো জার্নাল কিভাবে চিনবো, ভালো জার্নাল ভালো পাবলিশার। আজকে প্রথম অংশে চিনলাম যে ভুয়া জার্নাল কিভাবে চিনবো। এখন শুধু তো চিনলেই হবে না, এখন তো আমাদের গবেষণায় ব্যবহার করতে হলে তো সেই আর্টিকেলটা আমাদের ডাউনলোড করতে হবে, তাই না? ডাউনলোড বা অ্যাক্সেস পাওয়া লাগবে। তো এই অংশে আমরা 20 মিনিটে আলাপ করব দুনিয়ার যে কোনো আর্টিকেল আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, সম্ভাব্য যে যে কোনো আর্টিকেল কিভাবে ফ্রিতে আপনি অ্যাক্সেস পাবেন। কারণ অ্যাক্সেস না পেলে তো আপনি আপনার গবেষণায় কাজে লাগাতে পারবেন না, ঠিক আছে? তো সেই আলাপে যাওয়ার আগে একটু বলে দিই, দুনিয়াতে, আবার বলছি, দুনিয়াতে দুই ধরনের জার্নাল আছে, ওপেন অ্যাক্সেস জার্নাল আর সাবস্ক্রিপশন বেস জার্নাল। মানে জার্নাল গুলো বেসিক্যালি দুই ক্যাটাগরি, ওপেন অ্যাক্সেস, সাবস্ক্রিপশন। ওপেন অ্যাক্সেস মানে পাঠকদের জন্য ওপেন অ্যাক্সেস, ঠিক আছে? মানে আমরা এই জার্নাল থেকে আর্টিকেল ডাউনলোড করতে কখনোই টাকা লাগবে না। যেমন এমডিপিআই একটা পাবলিশার, ফ্রন্টায়ার একটা পাবলিশার, এরা হচ্ছে ফুললি ওপেন অ্যাক্সেস পাবলিশার। মানে এই পাবলিশার গুলোর আর্টিকেল সবসময় ইজিলি ডাউনলোড করতে পারবেন, কোনো টাকা লাগবে না। আবার এলসভিআর, স্প্রিনজার, উইলি, এই যে বিখ্যাত পাবলিশার গুলো আছে, এলসভিআর, স্প্রিনজার, উইলি, টেলর ফ্রান্সিস, এই যে বিখ্যাত পাবলিশার গুলা, এরা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড মানে এরা ওপেন অ্যাক্সেস প্লাস সাবস্ক্রিপশন আছে। মানে এই পাবলিশারের জার্নাল গুলোতে আমরা মাঝে মাঝে ফ্রিতে ডাউনলোড করতে পারবো, মাঝে মাঝে ফ্রিতে ডাউনলোড করতে পারবো না। যারা বুঝেন না তাদের তাদের জন্য সুবিধায় বলি, দুনিয়াতে যদি 100 কোটি রিসার্চ আর্টিকেল থাকে, এর মধ্যে মনে করেন 60 কোটি রিসার্চ আর্টিকেল হচ্ছে ওপেন অ্যাক্সেস জার্নালের। আর ওপেন অ্যাক্সেস জার্নালের আর্টিকেল মানেই
আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, আপনার কোনো কায়দা কৌশল কিছুই করা লাগবে না, ঠিক আছে? অর্থাৎ আপনি দুনিয়ার মধ্যে 100টা আর্টিকেল থাকলে 60টা আর্টিকেল আপনি কোনো কৌশল ছাড়াই এজ ইউজুয়াল জার্নালের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আর বাকি যে 40টা আর্টিকেল, সেই 40টা আর্টিকেলকে বলে সাবস্ক্রিপশন বেস জার্নালের আর্টিকেল। সাবস্ক্রিপশন বেস জার্নাল মানে এই জার্নালগুলোতে পাবলিশ করতে আমাদের টাকা লাগে না, কিন্তু এই জার্নালের আর্টিকেল গুলো পড়তে টাকা লাগে, মানে এই আর্টিকেল গুলো ডাউনলোড করতে টাকা লাগবে। তা আজকে আমরা কথা বলবো মূলত এই 40%, মানে এই যেই জার্নালের আর্টিকেল গুলো ডাউনলোড করতে টাকা লাগে, সেই জার্নাল গুলা কিভাবে আমরা অ্যাক্সেস পাবো, এই বিষয়ে আমরা এখন কথা বলবো। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক ঠিক আছে? আবার বলছি, যদি জার্নাল থেকে ইজিলি ডাউনলোড করা যায় তাহলে কি কোনো কৌশলের প্রয়োজন আছে? কোনো কৌশলের তো প্রয়োজন নাই। তো যেখানে ইজিলি ডাউনলোড করা যাবে না সেগুলোর ক্ষেত্রে আমরা এখন বলতেছি, ঠিক আছে? যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। আমি আগের উইন্ডো গুলা কেটে দিই। ধরেন আমি গুগল স্কলারে গেলাম, হ্যাঁ, আমি গুগল স্কলারে গেলাম। গুগল স্কলারে গেলে আমি একটা আর্টিকেলের নাম লিখে সার্চ করলাম, গুগল স্কলার বা যে কোনো জায়গায় গিয়েই গুগল স্কলারে গিয়ে আমি একটা আর্টিকেলের নাম লিখে সার্চ করলাম। এই একটা আর্টিকেল আমি পাইলাম, অনেক আগের আর্টিকেল। আচ্ছা, এখন খেয়াল করেন এই আর্টিকেলটার নামের সাথে লেখা আছে পার্সেস পিডিএফ, মানে এই আর্টিকেলটা আমাকে কিনতে হবে। মানে এটা এখানে কিন্তু ডাউনলোড অপশনটা নাই, মানে এই আর্টিকেলটা যদি আমি পড়তে চাই এই আর্টিকেলটা আমাকে কিনতে হবে, অথবা আমার ইউনিভার্সিটির সাথে যদি এই জার্নালের চুক্তি থাকে তাহলে আমি ডাউনলোড করতে পারবো। মানে নর্মালি স্কোপাসের সাথে যদি আপনার ইউনিভার্সিটির চুক্তি থাকে, অনেক ইউনিভার্সিটির আছে, বা আপনারা দেখবেন আপনাদের ইউনিভার্সিটি লাইব্রেরিয়ানকে যদি বলেন যে আমাদের কোনো স্কোপাস অ্যাক্সেস আছে কিনা, তারা যদি ওই আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে আপনি যে কোনো আর্টিকেল ডাউনলোড করতে পারবেন এখান থেকে। কিন্তু যাদের কিছুই নাই, মানে আমাদের কোনো অ্যাক্সেস নাই, বা এখন দেখেন এই আর্টিকেলটা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো না, কারণ এইটা কিনতে হবে। এবং কিনতে গেলে কত টাকা? কিনতে গেলে ভালো ভালো টাকা লাগবে। এটা কিনতে গেলে আমাদের, আমি যতটুকু দেখলাম যে $29 লাগবে আর কি কিনতে। এই আর্টিকেলটা কিনতে আমাদের $29 লাগবে, প্রায় 3-4 হাজার টাকা লাগবে। এখন কথা হলো এই আর্টিকেলটা আমরা ডাউনলোড করব কিভাবে, ঠিক আছে? অর্থাৎ এই আর্টিকেলটা আমাদের ওপেন অ্যাক্সেস না, এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস জার্নালে, মানে এখানে টাকা দিয়ে কিনতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা আপনারা তো অনেকে কৌশলটা জানেন। তো যে আর্টিকেল গুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো না, সেই আর্টিকেল গুলো অ্যাক্সেস পাওয়ার বেশ কয়েকটা উপায় আছে। বেশ কয়েকটা উপায় আছে। উপায় নাম্বার ওয়ান, উপায় নাম্বার ওয়ান হচ্ছে এই আর্টিকেলের ইউআরএলটা কপি করবেন। ইউআরএল, এই যে উপরে যে ইউআরএলটা দেওয়া আছে না, লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে সাইহাব নামক ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটের নাম অনেকে জানেন, সাইহাব। সাইহাবের লিঙ্কটা আমি দিয়ে দেবো, যে ওয়েবসাইটের ইউআরএলটা সাইহাব.এসি, সাইহাব.এসটি, মানে সাইহাবের অনেকগুলা ইয়াস। তো এই সাইহাবে গিয়ে আপনারা ওই ইউআরএলটা পেস্ট করে দেবেন। ইউআরএলটা পেস্ট করে ওপেনে ক্লিক করলে, চাবি আছে না, চাবি, ওপেনে ক্লিক করলেই আপনারা দেখবেন যে 90% ক্ষেত্রে আপনারা ওই আর্টিকেলটা পেয়ে যাবেন। এই যে আমরা আর্টিকেলটা পেয়ে গেছি, এবার আমি ডাউনলোড করে দিই, যেখানে সেভে ক্লিক করলে ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? সেভে ক্লিক করলে ডাউনলোড করতে পারবো। আবার বলছি যে এই আর্টিকেলটা ছিল পেইড, এই আর্টিকেলটা ইউআরএলটা কপি করে সাইহাবে গিয়ে পেস্ট করার সাথে সাথে আমি আর্টিকেলটার লিঙ্ক পেয়ে গেছি। তো এখানে কিছু কথা আছে সেটাও বলছি। তুমি এটা একটা আর্টিকেল ডাউনলোড করার ইজিয়েস্ট পদ্ধতি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ব্যবহার করে, এবং এর কোনো হ্যাসেল নাই, কোনো বিজ্ঞাপন নাই। ওয়েবসাইটের নাম হলো সাইহাব, ঠিক আছে? এই যে ওয়েবসাইটের লিঙ্কটা চ্যাট বক্সে দেওয়া আছে, যে সাইহাবের 2-3টা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, যে কোনো একটা লিঙ্ক থেকে নামালেই হবে। অনেক সময় এই লিঙ্ক গুলা চেঞ্জ হয় আর কি, আমি কয়েকটা লিঙ্ক এখানে দিয়ে দিয়ে দিচ্ছি। অর্থাৎ যে কোনো একটা আর্টিকেলের ইউআরএল, ইউআরএল অথবা ডিওয়াই নাম্বার, এই যে ডিওয়াই নাম্বার মানে প্রত্যেকটা আর্টিকেলের একটা আইডেন্টিক্যাল নাম্বার থাকে। আমাদের যেমন একটা এনআইডির নাম্বার থাকে, প্রত্যেকটা আর্টিকেলের একটা আইডেন্টিক্যাল নাম্বার থাকে। সেই আইডেন্টিক্যাল নাম্বার যদি আপনি কপি করেন, আর কপি করে যদি আপনি সাইহাবের ওয়েবসাইটে গিয়ে ছেড়ে দেন, সাইহাবের ওয়েবসাইটে গিয়ে ছেড়ে ছেড়ে দিলে, তো এইটা হচ্ছে যে সাথে সাথে আর্টিকেলটা দিয়ে দেবে, ঠিক আছে? এনআইডি সার্ভারের মতো এনআইডি নাম্বারটা দিয়ে দিলে এনআইডিটা কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এই হলো আর কি সাইহাব। সাইহাবে আপনারা বিশেষ করে নতুন আর্টিকেল ছাড়া, মানে 2023 বা 24-এর আর্টিকেল ছাড়া, এমনিতে আপনারা অলমোস্ট এখানে কোটি কোটি সংগ্রহশালা, এখান থেকে আর্টিকেল পাবেন। এখন এই সাইহাব নিয়েও কিছু কথা আছে বলি। সাইহাব যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে আলেকজান্দ্রা এভারকুইন, ঠিক আছে? ওনাকে নিয়ে হচ্ছে আমরা আমাদের পেজে বা গ্রুপে আমি নিজেও 2টা লেখা লিখছি। তো ওনাকে টাইমস হায়ার, যে ম্যাগাজিন, টাইমস টাইমস ম্যাগাজিন, সে এই টাইমস ম্যাগাজিন, এই যে এই মহিলা, ঠিক আছে, আমি পোস্ট করছিলাম ওনাকে নিয়ে। এই যে এই উনি হচ্ছে আর কি এটার ইয়া। তো উনার কারণেই, এই উনার কারণেই মূলত আমাদের মতো গরিব দেশের
মানুষরা হচ্ছে গবেষণা করতে পারতেছে, ঠিক ঠিক আছে। এবং দুনিয়ার যত আর্টিকেল আছে, এই দুনিয়ার যত কোটি আর্টিকেল আছে, এই কোটি আর্টিকেলের 70% আর্টিকেল এখানে ফ্রিতে পাওয়া যায়। তো উনার হিস্ট্রিটা অনেক লম্বা। কিন্তু উনার কারণেই মূলত যেটা বললাম যে সাইন্টিফিক ওয়ার্ল্ডে গরিব দেশগুলা গবেষণা করতে পারতেছে। এবং এই ওয়েবসাইটটা বাংলাদেশের জন্য ইলিগাল না। কয়েকটা দেশে এই ওয়েবসাইটটা ইউজ করা ইলিগাল, মানে ওই দেশ থেকে ঢুকা যায় না, কিন্তু বাংলাদেশের জন্য এটা ইলিগাল না। ঠিক আছে, তো আপনারা অলমোস্ট বেশিরভাগ পেপার পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। এখন দেখেন, এই ওয়েবসাইটে পেপার পাইতে হলে সেটাকে অবশ্যই আর্টিকেল হওয়া লাগবে, কারণ আর্টিকেলের ডিওআই নাম্বার থাকে। এখন অনেকে আপনারা যেটা ভুল করেন, বইয়ের লিঙ্ক এখানে দিয়ে দেন বা কোনো একটা পত্রিকার লিঙ্ক দেন। পত্রিকার লিঙ্ক দিলে কিন্তু সাইয়াব আপনাকে এটা দিতে পারবে না, বুঝছেন। এখানে দিতে হবে আর্টিকেলের লিঙ্ক, রিসার্চ আর্টিকেলের লিঙ্ক বা রিসার্চ আর্টিকেলের ডিওআই দিলে সে আপনাকে আর্টিকেলটা ডাউনলোড করে দেবে। এটা হচ্ছে একটা উপায়, যেই উপায়ে আমরা সাইহাব থেকে আর্টিকেল ডাউনলোড করতে পারি। অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রে এই উপায়টা আমাদের কাজে দেবে। তো যেটা বললাম, হয় আমরা আর্টিকেল এমনি ফ্রি পাবো, অথবা সাইহাবের মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারবো। সাইহাবের মাধ্যমে আমরা বেশিরভাগ আর্টিকেল আমরা পেয়ে যাবো। এই ভদ্র মহিলার নাম লিখে সার্চ করলে ওনার সম্পর্কে হাজারো আর্টিকেল পাবেন সাইন্টিফিক ওয়ার্ল্ডে। খুব বড় একটা নাম আর কি, যিনি, মানে বিষয়টা কি, পাবলিশার গুলো কিন্তু আমাদের অথর্বে কোনো টাকা দেয় না, কিন্তু তারা কোটি কোটি ডলার বিজনেস করে, তাদের বিরুদ্ধে হচ্ছে ওনার প্রতিবাদ, এই জন্য এই ওয়েবসাইট। ঠিক আছে, তো এই হলো সাইহাবের বিষয়ে বললাম। এখন কথা হলো, সাইহাবেও যদি না পাওয়া যায় তখন আমরা কি করব। সাইহাবে যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে যেটা অল্টারনেটিভ ওয়ে, আচ্ছা, প্রথমে বললাম যে সাইহাবের ডিওআই নাম্বারটা পেস্ট করলে, সাইহাবের ডিওআই নাম্বারটা পেস্ট করলেই আর্টিকেলটা পেয়ে যাবেন। এখন কোন একটা আর্টিকেলে যদি ডিওআই নাম্বার খুঁজে না পান, কোন একটা আর্টিকেলের ডিওআই নাম্বার যদি খুঁজে না পান, কারণ সাইহাবের ডিওআই নাম্বার পেস্ট করলে আর্টিকেল পাওয়া যায়। তো কোন একটা আর্টিকেলে যদি ডিওআই নাম্বার খুঁজে না পান, তাহলে ওই আর্টিকেলের টাইটেল লিখে ক্রসরেফ ওয়েবসাইটে সার্চ করবেন। ক্রসরেফ হচ্ছে এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে সব আর্টিকেলের নাম ঠিকানা এখানে আছে, দুনিয়ার সব আর্টিকেলের নাম ঠিকানা এখানে আছে। ধরেন আপনি যদি, কথায় কথা, আপনি কোন একটা আর্টিকেল, ধরেন আপনি এই আর্টিকেলটা আপনি ডাউনলোড করবেন, একটু অপেক্ষা করেন। আচ্ছা, এই আর্টিকেলটার ডিওআই নাম্বার যদি আপনি সাইহাবে দেন, ডাউনলোড হয়ে যাবে। কিন্তু আপনি যদি ডিওআই নাম্বার যদি খুঁজে না পান, তো ডিওআই নাম্বার খুঁজে পাওয়ার ওয়েবসাইট হচ্ছে ক্রসরেফ, সার্চ.ক্রসরেফ। এবার ইন্টার দিলেই এই আর্টিকেলের সব খোঁজ খবর এখানে পাবেন। ঠিক আছে, মানে ক্রসরেফ হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা দুনিয়ার সব ভালো এবং ভুয়া আর্টিকেলের তালিকা এখানে পাওয়া যায়, মানে সেটার নাম, ঠিকানা, জার্নালের নাম, সাল, এগুলা পাওয়া যায়। ক্রসরেফ হচ্ছে এরকম একটা বড় সংগ্রহশালা। ঠিক ঠিক আছে, তো যাই হোক, যেটা বললাম যে ডিওয়াইটা সাইহাবে দিলেই আপনি আর্টিকেলটা পেয়ে যাবেন, বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে যাবেন। তবুও যদি না পান, সেক্ষেত্রে অল্টারনেটিভ একটা ওয়ে হচ্ছে অথরকে মেইল করা। এই যে অথরে কিভাবে মেইল করবেন, নমুনা মেইল আমি এখানে দিয়ে দিছি। জাস্ট আর্টিকেলের নামটা এখানে দিয়ে দিন। ঠিক আছে, এই যে নমুনা মেইল আমি রেডি করে দিছি, ডিয়ার অথর, এই অথরের জায়গায় অথরের নাম, অথরকে মেইল মেইল করবেন এই ফরম্যাটে। এখন বলতে পারেন যে অথরের মেইল আমি কোথায় পাবো বা অথরকে কোথায় পাবো। উত্তর হচ্ছে, যে কোনো আর্টিকেলের টাইটেল লিখে সার্চ করলে, যে কোনো আর্টিকেলের টাইটেল লিখে সার্চ করলে সাধারণত সেই আর্টিকেলটার রিসার্চ গেট লিঙ্ক পেয়ে যাবেন। হ্যাঁ, রিসার্চ গেট হচ্ছে এমন জায়গা, এই যে সেই জায়গায় সব গবেষক নিজের আর্টিকেলকে আপলোড করে। যেমন দেখেন, আমি যে রিসার্চ গেটে এই আর্টিকেলটা পেলাম, এই আর্টিকেলটা পেলাম, এই আর্টিকেলটা আমি উপরের উল্লেখিত মেথডে ডাউনলোড করতে পারিনি। এবার আমি রিকোয়েস্ট ফুল টেক্সট পিডিএফ লিখে এখানে রিকোয়েস্ট করব। এটা হচ্ছে আরেকটা উপায়, যে অথরকে হচ্ছে রিকোয়েস্ট করা। ঠিক আছে, অথরকে রিকোয়েস্ট করলে পেতে পারেন। অথবা যে কোনো আর্টিকেলের অনেক সময় টাইটেল লিখে সার্চ করলে আপনি দেখবেন গুগলে ওই অথরের মেইলটা পাওয়া যায়। যদি পাওয়া যায়, তাহলে আপনি অথরকে মেইল করবেন বা রিসার্চ গেটে গিয়ে রিকোয়েস্ট করবেন। হ্যাঁ, রিকোয়েস্ট করতে গেলে আবার রিসার্চ গেটে অ্যাকাউন্ট থাকা লাগে, অ্যাকাউন্ট খুলতে হলে আবার ইনস্টিটিউশনাল মেইল লাগে, পেশালো বিষয়। তো যাই হোক, যদি কোনোভাবে অথরের মেইলটা পাওয়া যায়, তাহলে অথরকে মেইল করা, এটা হচ্ছে যে 2 নাম্বার উপায়। এই অনেক সময় পেপারের টাইটেল লিখে, এই দেখেন, পেপারের টাইটেল লিখে আমরা যদি গুগল স্কলারে সার্চ করি, খেয়াল করেন, সাধারণত অথরকে পাওয়া যায়। হ্যাঁ, ধর আমি একটা পেপারের টাইটেল লিখে আমি যদি গুগল স্কলারে সার্চ করি, তো সেখানে অথরদের নাম পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে আবার পাওয়া যায়ও না। এই যে কারণ সব সব অথরের প্রোফাইল আবার গুগল স্কলারে নাই। অথর প্রোফাইল থাকলে আর কি পাওয়া যায়। এই যে এখানে দেখবেন, এই যে অথরদের নাম আছে, তো অথরদের নামের উপর যদি এই যে অথরদের নাম লিখে গুগলে সার্চ করলে অনেক সময় মেইল পাওয়া যায়। তো আমি বলছি, যখন আমরা পাবো না তখন এই মেথড গুলো আর কি। একটা মেথড হচ্ছে অথরকে হচ্ছে রিকোয়েস্ট করা, অথরকে মেইল করা, এটা একটা মেথড।
আর একটা মেথড আছে যেটা সবসময় কাজ করবে, যদি টেকনিক্যালি আপনারা ইউজ করতে পারেন, সেটা হলো, যে না ওয়েবসাইটটা এখন কাজ করে কিনা, সেটা হচ্ছে সাইহাব মিউচুয়াল এইড কমিউনিটি। মানে কি আমি বলতেছি, সাইহাব মিউচুয়াল এইড, সাইহাব মিউচুয়াল এইড লিখে গুগলে সার্চ করবেন, সাইহাব মিউচুয়াল এইড কমিউনিটি লিখে সার্চ করবেন, সার্চ করলেই ওয়েবসাইটটা পাবেন। এবং এই ওয়েবসাইটের কাজ কি সেটা বলতেছি, খুব ঠান্ডা মাথায় বুঝেন। সাইহ্যাব ওয়েবসাইট থেকে আমরা দুনিয়ার অলমোস্ট সব আর্টিকেল, পেইড আর্টিকেল ফ্রিতে পাই, কিন্তু কিছু কিছু আর্টিকেল কিন্তু আমরা পাচ্ছি না। সেই কিছু কিছু আর্টিকেলের জন্যই তারা একটা ওয়েবসাইট খুলছে, যেই ওয়েবসাইটে আমরা যদি হেল্প চাই, কেউ না কেউ আমাদেরকে পেপার ডাউনলোড করে দেবে। দেখেন আমি যে সাইহ্যাব মিউচুয়াল এইড কমিউনিটি ওয়েবসাইট ঢুকলাম, ঢুকার পর লেখা আছে এই যে পোস্ট, ঠিক আছে, এই যে পোস্ট লেখা আছে পোস্ট, আমি এখন পোস্টে ক্লিক করলাম। এখন এখানে আবার আপনার একটা অ্যাকাউন্ট খুলতে খুলতে হবে, আমার অ্যাকাউন্টটা আগে ছিল, এখন মেবি নাই। আমি দেখি আমার অ্যাকাউন্টটা আগেরটা নামটা খেয়াল আছে কিনা, একটু অপেক্ষা করেন। অনেক ডিটেলস চলে গেছি, কারো কারো কাছে বোরিংও লাগতে পারে, কিন্তু ভিডিও টেনে দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে, বিষয়টা অত কঠিন নয়। আমরা বিকল্পগুলো দেখাচ্ছি, আপনি যদি ইজিলি পেয়ে যান তাহলে তার বিকল্পতে আপনার যাওয়া লাগবে না। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিই। তা আমার এটা হচ্ছে না, যাই হোক, আমি একটা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে, না হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে গিয়ে যে পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনি যে আর্টিকেলটা চাচ্ছেন সেই আর্টিকেলের ডিওয়াইটা কত, ডিওয়াইটা দিয়ে তারপর নিচে লেখা আছে নিউ রিওয়ার্ড, এই নিউ রিওয়ার্ডে ক্লিক করলে দেখবেন পোস্ট হয়ে যাবে। আর পোস্ট হওয়ার 5 মিনিটের মধ্যে কেউ না কেউ আপনাকে আর্টিকেলটা, এখানে ঢুকলে আবার নোটিফিকেশন পাবেন, মানে এখানে ঢুকলেই আপনি নোটিফিকেশন পাবেন, কেউ না কেউ আপনাকে আর্টিকেলটা ডাউনলোড করে দেবে। এখানে ভিডিও আছে, ভিডিওটা দেখলে বুঝবেন। তো সোজা মানে এই ওয়েবসাইটে ঢুকে প্রথমে একটা অ্যাজ ইউজুয়াল নিয়মে অ্যাকাউন্ট খুলবেন, খুলে এখানে পোস্টে যাবেন, পোস্টে গিয়ে একটা মানে লিখবেন যে আমার অমুক আর্টিকেলটার দরকার, জাস্ট ওই আর্টিকেলের ডিওয়াই দিলে আর্টিকেল সব তথ্য চলে আসবে আর কি। এরপর নিচে লেখা থাকবে নিউ রিওয়ার্ড, এই নিউ রিওয়ার্ডে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। আর পোস্ট হয়ে গেলে কেউ না কেউ আপনাকে 5 মিনিটের মধ্যেই আপনাকে ওই আর্টিকেলটা দিয়ে দেবে। এটাকে যত নতুন আর্টিকেলই হোক, কেউ না কেউ আপনাকে দিয়ে দেবে। তবে সীমাবদ্ধতা হলো এটার ফ্রি ভার্সনে ডেইলি আপনাকে মেবি একটা বা দুইটা আর্টিকেল দেবে, বুঝছেন, ডেইলি একটা বা দুইটা আর্টিকেল, এর বেশি রিকোয়েস্ট করা যায় না। এটা হলো একটা লেটেস্ট প্রযুক্তি যে আমরা নতুন আর্টিকেল পাওয়ার জন্য। তবে আমি আবার সবাইকে আশ্বস্ত করি, আমরা এই সমস্যাগুলো পড়বো না, দুনিয়াতে যত ফ্রি আর্টিকেল আছে এটাই আমাদের জন্য ইনাফ। হয়তো কিছু আর্টিকেল আমাদের মাঝে মাঝে একান্ত প্রয়োজন পড়ে যায়, তখন আমরা এই এই ওয়েবসাইটের হেল্প নেবো আর কি। তো এটা একটা ভালো ওয়েবসাইট যেখান থেকে আমরা রিকোয়েস্ট করতে পারবো যে কোনো আর্টিকেলের জন্য, ঠিক আছে। তাহলে অথরকে মেইল করা এটা একটা পদ্ধতি, এখানে রিকোয়েস্ট করা এটা একটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো যে আপনাদের কোনো ভাই ব্রাদার যদি বাইরে ইউনিভার্সিটিতে পড়ে, বেশিরভাগ বাইরের ইউনিভার্সিটি হচ্ছে এই পেইড আর্টিকেল জার্নালগুলোর সাবস্ক্রিপশন থাকে, ইউনিভার্সিটি থাকে। যেমন আমারও মাঝে মাঝে দুই একটা আর্টিকেল প্রয়োজন হলে আমি আমাদের ব্যাচের, এই যে একটা আপু আছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি পড়ে, আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল, ওনাকে বললে উনি আমাকে ডাউনলোড করে দেয়। বা একটা ভাইয়া আছে তো, যে ইউনিভার্সিটি পড়ে চায়নাতে, তো উনিও আমাকে মাঝে মাঝে দু একটা বই ডাউনলোড করে দেয়। তো এরকম আপনাদেরও কেউ থাকলে বললে ডাউনলোড করে দেবে, যদি আর্জেন্সি থাকে আর কি, ঠিক আছে। তবে আমাদের এমনও না যে আমাদের দুনিয়া লাখ লাখ আর্টিকেল লাগবে গবেষণা করতে গেলে। আমরা যে মেথড দেখাইছি 90-95% আর্টিকেল ওই মেথডে পেয়ে যাবেন, শুধু নতুন আর্টিকেল গুলার ক্ষেত্রে হয়তো রিকোয়েস্ট করা বা ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করা এই। আবার নতুন আর্টিকেল গুলোর মধ্যে যেগুলো ওপেন অ্যাক্সেস, সেগুলো তো কৌশল অবলম্বন করা লাগবে না। এই শুধুমাত্র এই যেগুলা ক্লোজ আর কি, সেগুলোর ক্ষেত্রে আমাদের কিছু কৌশল অবলম্বন করা লাগবে, ঠিক আছে। এইগুলো আর কি বিকল্প মেল। তো আমি নমুনা মেইল যেটা আমরা গবেষকদেরকে করি, সেই নমুনা মেইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমার কাছে স্যাম্পল আছে, নমুনা মেইলটা দিয়ে দেবো। তা আর আমি আজকে ক্লাস শেষ করবো আর 5 মিনিটে, আমরা আর বেশি ইয়াতে না যাই। আর রিসার্চের বুক কই থেকে ডাউনলোড করবেন প্রসঙ্গক্রমে বলে দিই, কারণ আপনাদের পুরো কোর্স জুড়ে এগুলো লাগবে। রিসার্চের বই আগে আমরা ডাউনলোড করতাম পিডিএফ ড্রাইভ নামক ওয়েবসাইট থেকে, মাঝখানে ইউএসএ গভর্নমেন্ট ওয়েবসাইটটা বন্ধ করে দিয়েছে, এখন মেবি আবার চালু চালু করছে। ওয়েবসাইটের নাম হচ্ছে pdfdrive.com, খুবই প্রিয় একটা ওয়েবসাইট। এখানে কোটি কোটি বই আছে, রিসার্চের বইগুলো আছে। ওয়েবসাইটে গিয়ে আপনি যদি রিসার্চ মেথডোলজি লিখে সার্চ করেন, বা রিসার্চের আপনার যে বইটা দরকার, আর ইয়েস, রিসার্চ তার মেথড লিখে আমি সার্চ করলাম, তাহলে এই ওয়েবসাইটে গেলে বই পাবেন। এই ওয়েবসাইটে কোটি কোটি বই আছে, চাইলে আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, কোনো বিজ্ঞাপন নেই, ভালো একটা ওয়েবসাইট। আহ এই ওয়েবসাইটটা ভালো, মাঝে বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে। আরেকটা ওয়েবসাইট ছিল জেড লাইব্রেরি, তো জেড লাইব্রেরিও ইউএসএ গভর্নমেন্ট বন্ধ করে দিছে, কারণ মানে এরা আমাদেরকে ফ্রিতে বই দেওয়াতে তো সমস্যা আর কি অন্যদের। এই যে এখন জেড লাইব্রেরির বিকল্প ওয়েবসাইট আবার চলে চলে আসছে, এখানে প্রায় কোটি কোটি বই, কোটি কোটি আর্টিকেল আছে।
তো চাইলে এখান থেকে আপনি আর্টিকেল ডাউনলোড দিতে পারবেন, বা চাইলে এখান থেকে আপনি বই ডাউনলোড দিতে পারবেন, ঠিক আছে, জেড লাইব্রেরি, পিডিএফ ড্রাইভ, এরকম আর কি। তারপর রিসার্চ মেথোডোলজি লিখে সার্চ করি, দেখি মেথোডোলজি। আর মাঝে মাঝে ওয়েবসাইট গুলা কাজ নাও করতে পারে, সেটা একটু মাথায় রাখেন। এই যে রিসার্চ মেথোডোলজি লিখে সার্চ করলে পেয়ে যাওয়ার কথা। আমি নট শিওর যে আসতেছে না কেন। একটু স্লো কাজ করতেছে ওয়েবসাইটটা। তো দুটো ওয়েবসাইট বললাম, একটা হচ্ছে পিডিএফ ড্রাইভ, একটা হচ্ছে জেড লাইব্রেরি। আর এই দুইটা ওয়েবসাইট ইউএসএ গভর্নমেন্ট বন্ধ করার পরে আন্না আর্কাইভ নামে ওয়েবসাইটটা জন্ম হয়েছে। এই আন্না আর্কাইভ ওয়েবসাইট হচ্ছে দুনিয়ার যত ওয়েবসাইট সব গভর্নমেন্ট বন্ধ করছে, সবগুলাকে মিলে হচ্ছে আর কি তারা এই ওয়েবসাইটটা খুলছে। এখানেও আপনারা কোটি কোটি লাখ লাখ বই আছে। এই ওয়েবসাইটটা কেমনে ব্যবহার করবেন আমি একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। জাস্ট কিছুই না, ওয়েবসাইটে ঢুকবেন আন্নার্কাইভ.org। এবার হচ্ছে আপনার ওই বইয়ের নাম লিখবেন, এখানে বইয়ের নাম লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলেই ওই যে বইয়ের দেখছেন আমি রিসার্চ মেথোডোলজি লিখে সার্চ করছি। এই যে আপনি কি পিডিএফ চান, তাহলে পিডিএফ এ ক্লিক করেন, তাহলে আপনাকে পিডিএফ দেখাবে। এবার আপনি কোন বইটা আপনার ডাউনলোড লাগবে বা কোন সাবজেক্টের লাগবে, কোন ভাষার লাগবে, সেটাই এই দেখেন। মানে এরা হচ্ছে দুনিয়ার সব বড় বড় এই যে সাইহাব, লিবজেন বা আরো যে ওয়েবসাইট গুলো আছে, এগুলার সব কিছুকে একত্র করছে আর কি আন্না আর্কাইভ ওয়েবসাইট। এখানে গেলে আপনি বইটা পেয়ে যাবেন, ঠিক আছে, যে এই বইটা এখানে পেয়ে যাবেন। এখান থেকেও একটা আছে যে পেইড গুলা ডাউনলোড হবে উইদিন এ সেকেন্ড, আর যেগুলো স্লো ডাউনলোড সেগুলা ডাউনলোড করতে একটু সময় লাগে, মানে 2-3 মিনিট সময় লাগে, কিন্তু আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো আন্না আর্কাইভ ওয়েবসাইটটাও দেখতে পারেন বই বা আর্টিকেল ডাউনলোড করার জন্য। আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করব। এটা হচ্ছে বই কই থেকে ডাউনলোড করবেন সেই আলাপে, যেখানে ডাউনলোড নাও ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এটা হলো বইয়ের ক্ষেত্রে। তবে আপনাদেরকে কোর্স চলাকালীন সময় ব্যাপক বই আমি নিজে দিয়ে দেবো, যে ক্লাসের সাথে যেই বই প্রয়োজন আমি দিয়ে দেবো, ওটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমি জাস্ট একটা ওয়েবসাইটের নাম খুবই ডেডিকেটেডলি আমি বলবো, স্ক্রাইবিয়ার। এই যে এই যে স্ক্রাইবিয়ার, এটা চমৎকার একটা ওয়েবসাইট, মানে রিসার্চের জার্নিতে আপনাকে সবচেয়ে হেল্প করবে যদি কোনো ওয়েবসাইট, এটা হচ্ছে নাম হচ্ছে স্ক্রাইবিয়ার। আপনারা অনেকে আমার কাছে শিট চান, আমি বলবো যে শিট চাওয়ার দরকার নাই। স্ক্রাইবিয়ার ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে এই যে এখানে দেখবেন ওদের লেখালেখি গুলো আছে। এদের ওয়েবসাইট ইন্টারফেসটা চেঞ্জ করে ফেলছে মনে হয়। এদের ওয়েবসাইটে ঢুকার পরে একটু reading, আমি গত এক সপ্তাহে ঢুকি নাই তো, ওয়েবসাইটে ইন্টারফেস একটু চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, আপনারা স্ক্রাইবিয়ার নলেজ লিখে সার্চ সার্চ করবেন, নলেজ, ঠিক আছে। স্ক্রাইবিয়ান নলেজ বেজ লিখে এই যে স্ক্রাইবিয়ান নলেজ বেজ লিখে সার্চ করবেন, তাহলে এই শীট গুলো এখানে পাবেন। আচ্ছা, এখন এখানে এত ভালো শীট আছে। এই যেখানে স্ট্যাটিস্টিকে ঢুকলে যে শীট গুলো আপনি পাবেন, আপনার কোনো বই পড়তে হবে না। ম্যাথোডোলজি ঢুকলে কোনো বই পড়তে হবে না, এত ভালো শীট পাবেন, ঠিক আছে। প্রত্যেকটা যে রিসার্চ প্রসেসে ঢুকেন, দেখবেন প্রত্যেকটা টপিকে টপিক কেমনে চুজ করবেন, এদের এখানে শীট শীট আছে। শিট গুলা খুবই চমৎকার, আমি পুরো ব্যাচও এখান থেকেও কিছু কিছু ফলো করবো। স্ক্রাইবিয়ার ওয়েবসাইটে নলেজ বেজে ঢুকলে আপনারা চমৎকার শিট পাবেন। শিটের জন্য এই একটা ওয়েবসাইট আমি মনে করি যথেষ্ট। আরেকটা ওয়েবসাইটের নাম হচ্ছে ডেটা ট্যাব। ডাটা ট্যাব, ঠিক আছে, ডাটা ট্যাব। এই যে ডাটা ট্যাব, এই যে স্ট্যাটিস্টিক বুক। তো এদের ওয়েবসাইটে একটা পেইড বই আছে, বইটার দাম মানে বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার 1200 টাকা। তো এই বইটা আমি কিনেছি, আপনাদের যখন পরিসংখ্যান ক্লাস শুরু হবে তখন আমি এই বইটা আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এদের ওয়েবসাইটটা হচ্ছে পরিসংখ্যান শেখার জন্য ভালো, চাইলে আপনারা একটু ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন, ঠিক আছে। তো স্ক্রাইবিয়ার ওয়েবসাইটটাকে আমি হাইলি রেট করতেছি, এটা চমৎকার, খুবই চমৎকার। এবং ইউটিউবে স্ক্রাইবিয়ার লেগে সার্চ করলে ইউটিউব চ্যানেল পাবেন, সেখানে ছোট ছোট ভিডিও পাবেন। তো সর্বোপরি আমি একটানা বললাম, আপনারা এখানে অনেকেই টিচার, অনেকেই একটানা শুনতেও অনেকে একটু টাফ লাগে, কিন্তু আমাদের প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা প্রশ্নগুলো শেষেই নেই, নাহলে র্যান্ডম প্রশ্ন আসে। তো শেষ করার আগে বলি, আমরা প্রথম দুটো ক্লাসে শিখলাম যে ভালো জার্নাল, ভালো আর্টিকেলের বৈশিষ্ট্য কিভাবে খুঁজবো। তারপর এটা হলো প্রথম ক্লাসে শিখলাম। আজকে শিখলাম ভুয়া জার্নাল, ভুয়া আর্টিকেলের বৈশিষ্ট্য, প্লাস কিভাবে আর্টিকেলের অ্যাক্সেস পাবো। এই দুইটা জিনিস আজকে আমরা জানলাম, খুব বেসিক দুইটা জিনিস। আর খুব ইজি, অনেকেই বিষয়টা জানা ছিল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি ফাঁদে পড়ে গেলে আপনার হাজার হাজার টাকা নষ্ট, আপনার পরিশ্রম নষ্ট, ঠিক আছে। তো এখন আমরা প্রশ্ন নেব। তো প্রশ্ন নেওয়ার ক্ষেত্রে নিয়মাবলী বলে দিই, আমরা প্রশ্ন নেব হচ্ছে, টোটাল প্রশ্ন নেব হচ্ছে 20 মিনিট, বা আমরা চাইলে আরো 10 মিনিট এক্সটেন্ড করতে পারবো। প্রশ্নের ক্ষেত্রে আপনারা আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি নাম বললে আমি আনমিউট করব, নাম বললে তারপর প্রশ্ন করবেন। প্রশ্ন করার বেলায় ছোট্ট নীতিমালা বলে দেই, আমাদের কোর্স আউটলাইনটা খেয়াল করবেন, যে সেখানে আমরা আসলে কি কি ক্লাস আছে। যেমন আজকে আমাদের ধরেন আর্টিকেল
পাবলিকেশনের ক্লাস না, ফলে আপনি আর্টিকেল পাবলিকেশন সংক্রান্ত প্রশ্ন এখানে করে লাভ নাই। আজকে আমাদের টপিকের ক্লাস না, টপিকের প্রশ্ন এখানে করবেন না, বরং প্রশ্ন যারা করবেন অবশ্যই গত ক্লাস বা আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন, ঠিক আছে? এই আর কি। তো আজকের ক্লাসের আলোচনা আমাদের এতটুকুই। শেষ করার আগে বলি, আমাদের ফেসবুক চ্যাট গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনার এই দুইটা গ্রুপে না থাকলে অবশ্যই মেইল ফলো করবেন, তাইলেই পারবেন। এবার হ্যান্ড রেজ করুন, আমি একটা একটা করে প্রশ্ন নিচ্ছি, প্রশ্নগুলো আপনার রেকর্ডিং এ পেয়ে যাবেন, ঠিক আছে? হাত তুলেছেন তৌফিক, আপনি হাত তুলেছেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, বাকিদেরকে আমি আনমিউট করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। খুব ভালো লাগছে আপনার ক্লাস করতে। এখন আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমাদের সাইটে হচ্ছে আপনি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেইলের ক্ষেত্রে একটা ক্লাসের রেকর্ডিং দিচ্ছেন। তো এইটা কোন ক্লাসটা রেকর্ড হচ্ছে? যেমন গতদিন মনে হয় সেকেন্ড ক্লাসটা রেকর্ডিং হয়েছে। জি জি, আমি তো একটু, ওখানে কি আমি দুইটা কনসার্নটা দুইটা বুঝতে পারছি। রেকর্ডিং দেওয়া যায়? সম্ভব? একটু আমি একটু কনসার্নটা আপনাদের বুঝতে পারছি। আমাদের ধরেন এই ক্লাসগুলো আমরা এই 28টা ব্যাচে এতবার নিছি, ফলে খুব বেশি একটা ক্লাস আছে একটা ক্লাস তেমন একটা তফাৎ নাই, মানে ধরেন 99 100 এরকম। তো আমার বিবেচনায় যে ক্লাসটা বেশি ভালো হয় সেই ক্লাসটাই আমি হচ্ছে আচ্ছা আচ্ছা। দিয়ে দিই, ঠিক আছে? কিন্তু তার মানে এই হ্যাঁ নয় আমিও। কোন একটা কন্টেন্ট বাদ গেছে এরকম না, কিন্তু দেখা যায় যে দুটো ক্লাস দিতে গেলে আপনাদের ক্লাস দিতে টাইম লাগবে, আমাদের আবার স্পেস লাগবেও বেশি। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। তো ফলে যে ক্লাসটা এক্ষেত্রে দেখা তুলনামূলক যাচ্ছে বেটার যেমন হয় সেটা দিয়ে দিই। জি, থ্যাংক ইউ। যেমন গত ক্লাসে যেটা দেখলাম, যে আমার সেকেন্ড ক্লাসটা আপনাদের ফুল রেকর্ডিংটা যখন দেখলাম, আমার মনে হয়েছে যে ওই ক্লাসটা মানে আমাদেরটার চেয়ে বেটার ছিল। না, এটা থ্যাংক হয় ইউ। কি মানে, যেমন ধরেন গত ব্যাচে যে 30টা ক্লাস দিছি, সেই 30টা ক্লাসের 17টা ক্লাস গেছে হচ্ছে প্রথম ব্যাচ থেকে, মানে 33টা ক্লাসের মধ্যে, হ্যাঁ 17টা বা 18টা গেছে জি প্রথম জি। ব্যাচ থেকে। এটা হচ্ছে যে মানে জাস্ট আমার বিবেচনা আর কি। আমার যেমন ধরেন হয়তো হুট করে মনে পড়লো যে ছোট্ট একটা জিনিস আমি আগের ব্যাচে বলি নাই, তখন পরের ব্যাচে বলি। আবার অনেক সময় দেখা যায় পরের ব্যাচে ছোট একটা জিনিস বাদ পড়ে যায়। তো কিন্তু সেটা জি একেবারে জি ফ্যাক্ট জি। না, মানে বললাম না 99 100। তো হ্যাঁ, আমরা, থ্যাংক ইউ, আমার থ্যাংক ইউ। বিবেচনা যে ক্লাসটা তুলনামূলক ভালো হয় সেই ক্লাসটাই আমি দিয়ে দিই। বা দুটো ক্লাসে যদি সমভাবে ভালো হয় মনে হয়, তাহলে যেই ক্লাসটার মানে লেন্থ কম আর কি, তুলনামূলক ওই ক্লাসটা দেই, মানে যে ক্লাসটার এমবি ওকে, এমবি থ্যাংক কম আর কি। বুঝতে বুঝতে পারছেন? ইউ। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এটা মনে হয় ভালো জিনিস ছিল, কারণ অনেকেরই এটা মানে ই ছিল আর কি। আবিদ, আপনি হাত তুলেছেন, আপনি বলুন। আর সাইফুল্লাহ তারেক হাত তুলেছেন, বলুন। আমি সবার কাছে আসতেছি হ্যান্ড রেজ করলে। আবিদ, আবিদ ভাই এবং সাইফুল্লাহ তারেক দুজন হাত হাত তুলেছেন, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। জি ভাই, আমার একটা মানে কোয়ারি ছিল। এটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস এর বিষয়ে। আমি একটু আপনার একটু অপেক্ষা কোর্স করি, মডিউলটা। একটু অপেক্ষা করি, আমি কোর্স আউটলাইনটা দিয়ে দেবো। মানে আজকে আমরা ডেটা অ্যানালাইসিসের কোনো প্রশ্ন নেব না আর না কি। না 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 ভাইয়া, মানে আমি হচ্ছে কোর্স আউটলাইনটা দেখছি, বুঝছেন? আমরা বিশেষ করে যারা লাইফ সায়েন্সে আছি, আমাদের জন্য না, আপনার আপনি আমার প্রশ্ন, আপনি আমার এসপিএসএস আর থেকে। এটা বুঝেন না। আমি বলতে যে কোর্স সংক্রান্ত যে আলাপ, সেটা সবসময় ইনবক্সে করবেন। আর লাইভ ক্লাসে সবসময় হচ্ছে যে ওই ক্লাস রিলেটেড আমার কথা কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি আমাকে তো ভাই, যে কোনো বুঝতে সময় পারছি। ইনবক্স করতে পারবেন, রনি ভাইকেও পারবেন। মানে আমরা শুধুমাত্র কন্টেন্ট আচ্ছা আচ্ছা, রিলেটেড বুঝতে প্রশ্ন পারছি। চাচ্ছি আর কি, আজকের ক্লাস বা গত ক্লাস রিলেটেড। আচ্ছা আচ্ছা, আমি এটা নিয়ে আপনার সাথে আমাকে পার্সোনালি ইনবক্স ইনশাল্লাহ করলে কথা হবে। বলবো। আপনাদের সবার ক্ষেত্রে বলি, কোর্স সংক্রান্ত অনেক কুইরি আছে আপনাদের মনে, আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে হবে, বা রনি ভাইকে করলেও হবে, উনি আমাকে কোশ্চেন গুলো ফরওয়ার্ড করে দেয়। আচ্ছা, মাহারিন, আপনি হাত তুলেছেন, বলুন। জি ভাই, ওই যে আপনি বলেছিলেন যে ওই যে যেগুলা হচ্ছে কি যেন পারচেস করতে হয় আমাদের যে রিসার্চ পেপার গুলা, ওইটার ডিওয়াই নাম্বারটা দিয়ে সার্চ করতে হয়। আমি ওই লাইন ওইটা বুঝি নাই যে ডিওয়াই নাম্বারটা কি, বা আমি কিভাবে এটা পাবো আর রাইট কি। রাইট রাইট। যে কোনো আর্টিকেলের একটা আইডেন্টিক্যাল নাম্বার থাকে, এটাকে বলে ডিওআই নাম্বার, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এই ডিওআই নাম্বারটা যে কোনো আর্টিকেলে ঢুকলেই পাবেন, না পেলে ওই যে ক্রস রেফার ওয়েবসাইটে আর্টিকেলের টাইটেল লিখে সার্চ করলেই ডিওআই নাম্বারটা পাবেন। মানে ওইটা আমি মানে ওটা কি আর্টিকেল নিচে বা উপরে মানে কোথায় আর কি দেওয়া এটা থাকে আর হচ্ছে কি যে নিচে নাম্বারটা? উপরে না, এটা হচ্ছে আর্টিকেলে সাধারণত টাইটেলের আশেপাশেই থাকে। এই জন্যই বললাম, না পেলে ক্রস রেফ ওয়েবসাইটে আর্টিকেলের টাইটেল লিখে সার্চ করলেই পাবেন। বুঝছেন? আচ্ছা, আর ঠিক যদি আছে। তাও না পান, তাহলে আর্টিকেলের লিঙ্কটা, আর্টিকেলের লিঙ্কটা সাইয়াবে দিলেই হবে। হম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আফরিন আফরোজ, প্রশ্ন করুন, এরপর প্রশ্ন করবেন হচ্ছে ভাইয়া শেখ আমার জামিল আহমেদ। হ্যাঁ। জি জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি বললেন যে ফেক জার্নাল। এখন আমরা যখন কোনো একটা পেপার পড়ি, আমাদের আসলে বিভিন্ন মানে পেপার পড়া লাগে, অন্য অন্য পেপার। তো ফেক জার্নালের পেপার গুলা
মানে আমি অনেক সময় না বুঝে পড়ে ফেলি, তো ওইটা থেকে অনেক সময় রেফারেন্স নিয়ে ফেলি বা এরকম, এখন কি এটা তো অনেক ক্ষতি হবে বা অবশ্যই ক্ষতি যে হবে, অবশ্যই ক্ষতি হবে। আমি আজকে আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়েছিলাম যে জার্নাল গুলা তাদের নিজস্ব সফটওয়্যার দিয়ে অটো, জার্নাল গুলো সফটওয়্যার দিয়ে অটো চেক করে যে আপনার রেফারেন্স গুলার মান কেমন। হ্যাঁ, এখন আপনি যদি ভুয়া জার্নালকে সাইট করেন, তাহলে তারা এই রেফারেন্সটা যে ভুয়া বা ক্রেডিবল না, তারা তো এটা শুরুতেই বুঝতেছে, পেপারটা রিভিউতেই নেবে না। এক্ষেত্রে কি আমাকে সবসময় মানে, যেমন আপনি বলছিলেন আগের দিন যে 10 থেকে ওটা ভেরিফাইড পেজ, তো আমার কি উচিত সবসময় ওই ধরনের পেজ থেকে রাইট, পেপার রাইট। গুলো নেওয়া, মানে বিষয়টা কি, যে গুগল আমরা স্কলার বা জি রাইট, 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 আমরা যদি দোয়া সায়েন্স ডিরেক্ট বা ভালো পাবলিশারের থেকে জার্নাল আর্টিকেল নেই, আমাদের চেক করা লাগবে না, কারণ এগুলো ভেরিফাইড। আর গুগল স্কলার বা গুগল থেকে যদি নেই, তাহলে আমাদের একদম চেক করে নেওয়া লাগবে। তবে আমি সবসময় বলি, যখনই আমরা রেগুলার আমরা যখন কাজে অভ্যস্ত হয়ে যাব, তখন এগুলো আসলে চেক করা লাগে না, কিন্তু প্রাথমিকভাবে তো আমাদের শিখতে হয়। আমার কথা বুঝছেন? আপনার প্রথম প্রথম দুই জি একটা কাজ অবশ্যই চেক করে নিয়েন, কারণ এই ইদানিং পেপার কিন্তু রিজেক্ট হচ্ছে এই এক কারণে। জি ভাই, ঠিক আছে। ওকে। হ্যালো জি বলুন। জি। ভাইয়া, জি বলুন। প্লিজ আপনি কি একটু ওই যে ফার্স্ট পার্টটা একটু রিভাইজ করবেন যদি সম্ভব হয় কোন আজকের ফার্স্ট ক্লাসের? পার্টটা আমাদের আজকে ভুয়া জার্নালের নাকি? হ্যাঁ, ভুয়া জার্নালটা চেকিংটা একটু। আচ্ছা, আচ্ছা ভাই, আপনি একটু কাইন্ডলি ভিডিওটা যখন পাবেন টেনে দেখে নিন, কারণ এখন ডিভাইস করতে গেলে অনেক টাইম লেগে যাবে, বা আমরা চাইলেও আচ্ছা আচ্ছা, শর্টকাটে পারবো না। আচ্ছা, দীপ্তা থ্যাংক ইউ। বিশ্বাস। দীপ্তা বিশ্বাস হাত তুলেছেন আবু শহীদ এমডি শাহিদুজ্জামান, হাত তুলেছেন রাব্বি পিয়ার ইসলাম। আপনারা একজন একজন করে বলুন। আলামিন ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আহ আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ভাই, আমার নাম দীপ্ত, দীপ্ত বিশ্বাস। সরি, সরি। আমার প্রশ্ন হচ্ছে, মানে আমার একটু মনে হচ্ছে এলোমেলো হচ্ছিল। আমি লেকচার শিটের ব্যাপারে একটু জাস্ট জানতে চাচ্ছি, আমাদেরকে যদি একটু বলতেন যে যেভাবে, কারণ মানে এত ওয়েবসাইট আসলে মনে রাখা একটু একটু অসুবিধা মনে কঠিন, হচ্ছে। রাইট। তো যদি আপনার শিটগুলো প্রোভাইড করতেন বা আমরা কিভাবে না, পেতে পারি, তাহলে হয়তো কেন, মানে সুবিধা হতো। আমরা তো লেকচার শিট গুলো প্রোভাইড করি। প্রথম কথা হলো যে এতগুলো ওয়েবসাইটের নাম বলা হয়, সেগুলো তো মনে রাখতে পারবেন না, আমরাও জানি। ওয়েব সব সময় জি, আমরা আগে শিট রেডি রেডি করি, তারপর ক্লাসে দেখাই। তার মানে ক্লাসে যা যা দেখাই সবগুলাই শিটে পাবেন। যেমন এক বিভিন্ন ওয়েবসাইটের উদাহরণ দেখাইছি, প্রত্যেকটা ওয়েবসাইটের নাম হচ্ছে লেকচার শিটে আছে। শিট মাস্ট পাবেন, প্রত্যেকটা ক্লাসে শিট পাবেন। শিট এবং সাপোর্টিভ ম্যাটেরিয়ালস পাবেন। যারা একটু দুর্বল শুধু শিট পড়লে হবে, যারা একটু অ্যাডভান্স তারা সাপোর্টিভ ম্যাটেরিয়ালস গুলো দেখবেন। ঠিক ঠিক আছে। জি, ভাই প্রথম ক্লাসটা শীতগুলো আসলে আপনি সম্ভবত শীট নিয়ে বলেছিলেন, আমি প্রথম ক্লাসটা সেভাবে করতে পারি নাই। না, না, দিছি একটু দিছি। আমরা কিভাবে পাবো শীটটা, সেটা মেইলে যদি একটু পাবেন, বলতেন। মেইলে পাবেন, ড্রাইভ লিংক দিয়ে দেবো, আচ্ছা, বা ওয়েবসাইটে যখন পাবেন তখনও পাবেন। শিট ম্যাটেরিয়ালস অলওয়েজ পাবেন, মেইলে পাবেন তো। জি জি জি, জি ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, প্রশ্ন করুন যাদের হ্যাঁ, শীতগুলো কি আমাদের এখন দেওয়া হবে? এখন না, মানে দ্বিতীয় সেশন শেষ শেষ হওয়ার সাথে, মানে 1 ঘন্টা পরেই পাবেন। আসসালামু আলাইকুম। জি বলুন। আচ্ছা, আমার একটা আমরা ক্লাসগুলো খুব বেশ ভালো লাগে, খুবই চমৎকার লাগে আসলে। ফার্স্ট আর হচ্ছে ভাই, আমার একটা ইকুইটি আছে গুগল স্কলার আর হচ্ছে রিসার্চ গেট। এটা আমাদের সোশ্যাল মিডিয়ার যেমন অ্যাকাউন্ট, যেমন ফেসবুক, এটা কি এরকম টাইপের একটা তো অ্যাকাউন্ট, ঠিক না? আপনারা বলতে পারেন, মানে আমি বলি যে গুগল স্কলার, রিসার্চ গেট এগুলো হচ্ছে ধরেন কথার কথা গবেষকদের ফেসবুক। মানে রাইট, গবেষকরা মানে নিজেদের লেখাগুলো এখানে রাখতে পারে, ভালো লেখাও রাখতে মানে পারে, মন্দ লেখাও রাখতে পারে। মানে গবেষকদের ফেসবুক হচ্ছে গুগল স্কলার বা রিসার্চ গেট। এখানে আমাদের অ্যাকাউন্ট খোলা কি আমরা যারা রিসার্চ পাবলিকেশন হয় এমনি কি খুলে রাখতে পারি বা কোনো যাদের কিছু এরকম পাবলিকেশন এটা কোনো? নেই তাদের অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই, আমি মনে করি। যাদের পাবলিকেশন আছে তারা খুলবেন, ঠিক আছে। এখানে কোনো পাবলিকেশন হলে আমরা আপলোড দিয়ে রাখি কোনো আমাদের রিসার্চ গুলো রাইট, এই রাইট, আমাদের রিসার্চ পাবলিকেশন গেট। গুলো আমরা এখানে আপলোড দিয়ে দিয়ে রাখি। জি। এখানে তো কোনো ফ্রি, তাই না? আমি তো ওই যে ফ্রি, ফ্রি, বিশেষ করে রিসার্চ গেট আছে ঢুকছিলাম, তো ফ্রি মানে ফ্রি। ফ্রি একটা দেখলাম ফ্রি, আর গুলো তো সব মানে না, ফ্রি, পে করতে হয় এরকম something। ফ্রি, রিসার্চ গেটও আরেকটা ফ্রি, গুগল স্কলারও ফ্রি। এখন আরেকটা বিষয় ভাই, এই যে জি। সাই হাব যেটা এখানে আমাদের দেশে গরিব দেশের জন্য ফ্রি দিচ্ছে, অন্য কান্ট্রি তো শুধু ব্যান করে দিচ্ছে। এরা যে একটা তথ্য দিলে সবগুলোকে নিয়ে এসে দিচ্ছে, তা ওই যে পেপারটা দিচ্ছে ধরেন
ওই এলসিবিআর থেকে একটা দিচ্ছে, কিন্তু ওই অথরিটিকে না জেনে সাইহাবকে দিচ্ছে। তা ওরা কি, আমার টেকনিক্যাল বিষয়ের ভিতরে ইন্টারনাল বিষয়ে জানা যায় যে সাইহাবকে কি ওরা এরকম নিষেধ করতে পারে না যে এরকম ভাবে? এটা আমার ছোট মানে আগে সাহেবকে, থেকে একটু কিউরিয়াস সাহেবের ছিল আর কি। নামে অলরেডি মানে ইন্টারন্যাশনাল কোর্টে অনেক মামলাও চলতেছে, এবং এটার পক্ষে বিপক্ষে অনলাইনে এত বেশি ডিবেট পাবেন। আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র প্রফেসর সেটা পোস্ট করছে, এটা নিয়ে অনেক ডিবেট আছে। এলসবিআর হচ্ছে সাহেবের নামে মামলা মামলা করছে। বুঝতে বুঝতে মানে পারছেন এরা চুরি করে নিয়ে এসে দিচ্ছে আমাদেরকে আর কি, ব্যাপারটা? এরকম। কাইন্ড অফ চুরি করেও বলতে পারেন, কিন্তু মানে ব্যাপারটা এমন নয় যে সাইয়াব চুরি করতেছে, বরং আমরা উল্টা বলতে পারি। এই যে কথা কথা আমার যে এতগুলো আর্টিকেল আছে, আমার আর্টিকেল দিয়ে যে পাবলিশাররা এত টাকা ইনকাম করতেছে, আমাকে তো একটা টাকাও দেয়নি। সেটাই এথিক্যাল কিনা? বুঝতে বুঝতে পারছেন? রাইট, রাইট, রাইট। মানে সাইয়াব আমাদেরকে দিতেছে, এইটা চুরি কিনা তার আগে প্রশ্ন করা উচিত। জার্নাল যে আসলে টাকা নেয় আর্টিকেল ডাউনলোড করার ক্ষেত্রে, সেইটা আসলে লিগ্যাল কিনা। ওয়ার্ল্ড ওয়াইড যত প্রফেসর আছে সিনিয়র, সবাই এক বাক্যে এই এই জার্নাল গুলোর যে টাকা নেওয়ার যে অ্যামাউন্ট, এক একটা জার্নাল প্রতি আর্টিকেলে 3 লাখ 4 লাখ, আমাদের কত বাংলাদেশের জন্য আমরা ফ্রি পাই, কিন্তু বেশিরভাগ দেশ তো ফ্রি পায় না। বুঝতে পারছেন? এটা আর নিয়ে ওদের অনেক ডিবেট আছে। জার্নাল গুলোর বিজনেসই হচ্ছে যে টাকা নিয়ে যেতে, বিজনেস, এটা বিশাল হচ্ছে মূল বিশাল ব্যাপার। বিজনেস। তবে ভালো জার্নাল গুলো অবশ্যই কোয়ালিটি, মানে বিজনেস পার প্লাস কোয়ালিটি এনশিওর করে। তো আর হচ্ছে সাইহাব ওদের কোডিং সিস্টেমকে ইয়ে দিয়ে এসে আমাদের গরিব দেশের জন্য দিচ্ছে আর কি, রাইট এটাই রাইট, কোনো মেকানিজম। সামহাও কিভাবে আনতেছে সেটা আমি নট শিওর, কিন্তু পাচ্ছি আর কি আমরা। ওয়ার্ল্ডের সব আর্টিকেলের 71% আর্টিকেল এখানে আছে, এবং এটা খুব ইজি, কোনো বিজ্ঞাপন নেই, সাইয়াবের কোনো চিহ্ন নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, খুব ভালো থ্যাংক প্রশ্ন ইউ ভাই। করেছেন। আসসালামু আপনাকে আলাইকুম। থ্যাঙ্কস। যাদের আহ, নাম বলেছি প্রশ্ন করুন। প্রমাস, হ্যালো। এরপর প্রমা সেন, তারপর ফারজানা হাত তুলেছেন, তারপর হ্যালো। জি আসসালামু আলাইকুম। বলুন। জি হ্যালো, বলুন বলুন, আমি শুনতেছি। আবু সাইদ মোহাম্মদ শহীদুজ্জামান বলছি। জি জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হলো যে আপনি যে ভুয়া জার্নালের কথা বললেন, হ্যাঁ, জি এখন আমরা যখন পাবলিকেশনে পাবলিশ মানে কারোর সাথে কমিউনিকেট করব, তার আগে তো আমরা দেখবো এটা ওই সংশ্লিষ্ট দেশে কিংবা যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা কাজ করছি, ওই বিশ্ববিদ্যালয়ের ইউজিসি যেটা আছে, যেমন বাংলাদেশে ইউজিসি আছে, ইউজিসি অ্যাপ্রুভ করলে পরেই তো ওখানে আমরা ওই না জার্নালটাতে না 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 এক্সপেক্ট করতে পারি। না না না, এটা এটা আমি একটু আপনাকে বলি। যেমন ধরেন, বাংলাদেশের ইউজিসি বলে দিল যে বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো জার্নাল আছে, এর মধ্যে 100টা জার্নালকে তারা ইউজিসি বলে দিল লিগ্যাল। এখন ইউজিসি আপনার দেশে না লিগ্যাল বা ভালো বলছে, এটার ভালোর মানদণ্ডটা আন্তর্জাতিক কিনা, এটা হচ্ছে প্রশ্ন। যেমন বাংলাদেশে ইউজিসি তালিকাভুক্ত 155টা ইউনিভার্সিটি আছে। এই 155টা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, এই 155টা ইউনিভার্সিটি কি মানে টপ বা ভালো ইউনিভার্সিটি আমরা বলতে পারি কিনা? ঠিক তেমনি দেখবেন যে ইন্ডিয়ার ইউজিসি হাজার হাজার জার্নালকে স্বীকৃতি দিচ্ছে। স্বীকৃতি দেওয়ার বৈশিষ্ট্য হলো কি, এটা ওদের আইএসএন নাম্বার আছে বা তারা পে করছে। কিন্তু হুম। বাংলাদেশের ইউজিসি বা ইন্ডিয়ান ইউজিসি বা এরকম বিভিন্ন দরিদ্র দেশের যে অথরিটি গুলা, তারা স্বীকৃতি দিলে আমরা ওই পেপারকে ভালো জার্নাল বলতে পারি না। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে এটা ভুয়া না, মানে ভুয়া না সেটা বলতে পারেন, কিন্তু সেটা কখনো ভালো জার্নাল বলতে পারেন না যদি না সেটা না ইন্টারন্যাশনালি আমার রিকগনাইজ। না আমার কোশ্চেনটা হলো যে আমি যদি ইউজিসি অ্যাপ্রুভ করবে যে সমস্ত জার্নালকে, ওই জার্নালটাকে আমি ভুয়া বলতে পারবো না, এটা তো। এখন এখন মানে একটু আমি আগে আমরা আমি মনে করেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমি কাজ করতেছি, আমি থিসিস মানে সরি হুম, একটা পেপারস আর্টিকেল পাবলিশ করব। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি বলে যে হ্যাঁ এই জার্নালটা ইউজিসি অ্যাপ্রুভ করলো, হ্যাঁ, তো ওইখানে তো আমি পাবলিশ করতে পারবো, সেটাই এখন হলো এখন আমার পাবলিশ কথা। পাবলিশ আমরা কি বলেছি করা যাবে না? আমরা বলেছি যে জার্নাল ভুয়া হইতে পারে, নর্মাল হইতে পারে, আপনার কেসে সেটা নর্মাল, এবং এই নর্মাল জার্নালে আর্টিকেল প্রকাশ করে কোনোই লাভ নাই। আমরা তো বলেছিলাম যে ভুয়ার বাইরেও বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন অর্গানাইজেশনের যা জার্নাল আছে যেগুলোকে নর্মাল জার্নাল বলা হয়। ভাইয়া ওটা মনে মিস মিস করছেন সামহাউ। না না মিস না, জি আমি বলতেছি যে যেটা মানে যারা যে সফটওয়্যারটা ওকে ভুয়া আইডেন্টিফাই করলো, ও কিসের ভিত্তিতে করলো ওই সফটওয়্যার? এখন তো ভুয়া, এখন দেখা গেল যে আমি এজন্যই একটাকে তো ভুয়া বলতেছি। এজন্যই আমরা হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো রিকগনাইজ, মানে একদম টপ পাবলিশার দ্বারা, হ্যাঁ, হ্যাঁ, যেমন স্কোপাস ওয়েব অফ সায়েন্স, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ, বিখ্যাত। এদেরকে নিয়ে কোশ্চেন নাই। এখন আপনি যদি প্রশ্ন করেন যে এদেরকে বা কারা শিখিয়ে দিছে, এটা হয়ে যাবে একটা লম্বা আলাপ। আপনি যদি বলেন যে হার্ভার্ড হ্যাঁ, ইউনিভার্সিটি ভালো, কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি যে ভালো
না সেই স্বীকৃতি কে দিছে? সেটা তো না লম্বা না, না। আমার কোশ্চেনটা হলো যে যখন মনে করেন যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, আপনি ঢাকা ভার্সিটির গ্রাজুয়েট, ও জগন্নাথের, এখন আমাদের ভিতরেই তো বিতর্ক আছে যে তোমার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা হয় বুঝছি না, বুঝছি আমি ভাই, তোমার আমি বলি, আমি বিশ্ববিদ্যালয়ে একটু হ্যাঁ। বিষয়টাকে লেন্দি লেন্দি না করে আমি বলি, আপনি বিষয়টাকে হ্যাঁ। ইন্টারন্যাশনালি চিন্তা করেন, তাইলে তাইলে বুঝবেন। আপনি যেটা ভাবতেছেন যে ডাবির জার্নাল গুলা ভালো কি ভালো না, বা রাজশাহীর গুলো ভালো কি ভালো না, বা সেগুলাকে আমাদের ইউজিসি স্বীকৃতি দিচ্ছে কি দিচ্ছে না, আমরা জি এটাতে জি। যাচ্ছেই না। আমরা বলতেছি যে ওয়ার্ল্ড ওয়াইড যে টপ ইন্ডেক্স গুলা, সে তার তালিকা থাকলে আমরা বলবো ভালো জার্নাল, তার তালিকা যদি না থাকে তাহলে আমরা বলবো আইদার ভুয়া অথবা নর্মাল। আপনি আমার কথা বুঝছেন? জি 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 জি। আই হোপ বুঝতে পারছেন। ঠিক আছে, আপনি বিষয়টাকে ইন্টারন্যাশনাল চিন্তা করলেই ক্লিয়ার। ওকে, হাত তুলেছেন যারা, আমি যে নামগুলো বলছি। হ্যালো। হ্যাঁ হ্যালো। বলেন। আমি হ্যাঁ, আমি প্রমা সেন বলছি। জি বলুন, জি শুনতে পাচ্ছেন কি? শুনতে হ্যাঁ। পাচ্ছি। জি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, আসলে আমি ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছি বা অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে ভাইয়া। এখন আসলে আমি একটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম না, আমি আজ জয়েন করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপনি প্রথমে বলেছিলেন যে গতদিন মনে হয় আপনি কিছু ডকুমেন্টস দিয়েছিলেন আগের ক্লাসে, যেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলেন, তো ওগুলো তো আমরা মানে আমি পাইনি। তাহলে সেক্ষেত্রে সেই জিনিসগুলো কিভাবে পেতে পারি? আসলে কি তেমন, মানে বিষয়টা হচ্ছে যে কিছু ডিসকাশন হয়েছে, বুঝতে পারছেন? যেমন আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলছি, সেই টপিক নিয়ে কিছু ডিসকাশন, নট অতটা সিগনিফিকেন্ট কিছু মিস করছেন ওরকম কিছু না, মানে কোনো ওরকম ডকুমেন্ট নাই, কি সমস্যা নেই। গুরুত্বপূর্ণ আচ্ছা, ঠিক আছে, ডকুমেন্ট গুলো ধন্যবাদ। কিন্তু মেইলেই পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। ঠিক আছে। তারপর হাত হ্যালো। তুলেছেন। জি আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। ভাইয়া হচ্ছে আমার প্রশ্ন গতকালকে ক্লাসের উপর ছিল যে ইম্প্যাক্ট ফ্যাক্টর সাইড স্কোর নিয়ে আপনি বলেছিলেন। তো হচ্ছে এখানে সাইড স্কোর নিয়ে আমার একটু হচ্ছে মানে কনফিউশন আছে। জি শিওর। এটা কি হচ্ছে এখানে পাবলিশার যারা তাদের আন্ডারে যে জার্নাল গুলো আছে সেই জার্নালের পেপার গুলা কতবার মানে 4 বছরে কতবার সাইটেড হয়েছে এটার উপর ভিত্তি করে হয়, এরকম কিছু বলছিলেন আমি। হ্যাঁ, সাইট স্কোর হলো কোনো একটা জার্নালে, হ্যাঁ, কোনো একটা জার্নালে প্রকাশিত হওয়া পেপার গুলা গড়ে 4 বছরে, কতটা সাইটেশন পায়, সেটার হিসাব হলো সাইট স্কোর। জার্নালের ক্ষেত্রে মানে 4 বছরে যেটা হয়েছে সেটা হচ্ছে সাইট স্কোর, জি, আর 2 বছরে যেটা হচ্ছে সেটা ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ফ্যাক্টর, ফ্যাক্টর। রাইট রাইট রাইট। থ্যাংক ইউ ভাই। ভাই আর একটা প্রশ্ন ছিল যে এইচ ইন্ডেক্স নিয়ে গুগল স্কলারে এটার জি, মান নির্ণয়, মানে আপনি বলছিলেন গ্রুপে দেখলাম যে যে সর্বোচ্চ কতটা পেপার কতবার সাইটেড হয়েছে, তো সেটার উপর ভিত্তি করে হচ্ছে হুম, এইচ ইন্ডেক্সের স্কোর হয়। তো হচ্ছে ওখানে আপনি লিখছিলেন যে 6টা পেপার মিনিমাম 6বার, তো এখানে যদি বাই চান্স আমার 7টা পেপার মিনিমাম 14বার হচ্ছে হয়েছে, তখন এটার মান কিভাবেই হবে, আমি এটা একটু সোজা কথা, আপনার সর্বনিম্ন কতগুলা পেপার, সর্বোচ্চ সর্বনিম্ন কতবার সাইট হয়েছে। ধরেন আপনার পেপার আছে 40টা, কিন্তু অন্তত 7টা পেপার অন্তত 7বার সাইটেশন হয়েছে, বা 7টা পেপার অন্তত 12বার যদি সাইটেশন হয়, তাহলে আপনার এইচ ইন্ডেক্সের মান হচ্ছে 7 আর কি। ঠিক আছে, জি ভাইয়া জি ভাইয়া, আমি এটা আমার একটু কালকে ক্লাসটা দেখলে ইজিলি বুঝবেন। জি জি। ওকে, ভাইয়া তো আমি মনে হয় না, ফার্স্ট। আচ্ছা আলামিন আপনি বলুন। হ্যাঁ ভাইয়া, আমার দুইটা কোশ্চেন আছে। আমি যখন যাচ্ছিলাম এসক্রাইবিবিআর নলেজ বেজে, তখন আসলে আমার ফন্ট আসলে মিলছে না, যে অপশনগুলো আছে অনেকগুলো মিলছে না। এইটা আমি এর আগেও এখানে ঢোকার চেষ্টা করেছিলাম, এই জন্য কিন্তু ল্যাপটপ থেকে সেম ঢুকবেন, প্রবলেম। আমি বুঝতে পারছি ওদের ওয়েবসাইটটা, মানে মোবাইল থেকে একটু ঝামেলা। আমি বলি কিভাবে ঢুকবেন, না, দেখ। আমি ল্যাপটপ থেকেই ঢুকেছি। আচ্ছা, আমি আপনাকে একদম বলে দিই, আপনি এই লিঙ্কে ঢুকবেন, হ্যাঁ scribier/knowledge base, ঠিক আছে? হ্যাঁ, আমি স্ক্রাইবিয়ার। সেখানেই ঢুকেছি। আচ্ছা, ঢোকার পর তারপরও ফন্ট মানে আহ, বিভিন্ন রকম আইকনের মতো চলে আসছে না না, ফন্টগুলো। আসবে আসবে, তাহলে আপনি একটু রিফ্রেশ দেন, মানে আমার যেহেতু আসছে আপনারও আসবে, ক্ষণিকের জন্য হয়তো আসছে আচ্ছা, না, আসবে। এটাই প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু খুঁজে নিব। আহ, আর আরেকটা বিষয় হচ্ছে যে লাস্ট আমরা হচ্ছে যে যখন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ইয়েগুলো বিভিন্ন পাবলিকেশনস গুলো খুঁজলাম, তো তখন আসলে বেসিক্যালি আপনি যে মেথডটা, সাধারণত এটাই জেনারেল মেথড, হুম যে হচ্ছে যে আমরা
টপিক অনুসারে হচ্ছে যে টাইটেল অনুসারে বা টপিক অনুসারে ইয়েগুলো সার্চ দিতাম, তাই না? সো এক্ষেত্রে বাংলাদেশে আমি বিভিন্ন আর্টিকেল পেপার গুলো হচ্ছে সার্চ করতে গিয়ে একটা প্রবলেমের ইয়াতে পড়েছিলাম যে রিলিভেন্ট আর্টিকেল খুব বেশি আমি পাই না। হ্যাঁ, হতে পারে আমার যে টেকনিক গুলো, এই টেকনিক গুলো না না, আসলে আমি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, স্কোপাস হুম ইন্ডেক্সে জার্নাল সংখ্যা হচ্ছে 46,000। গত ক্লাসে আমরা হুম দেখাইছি, এর মধ্যে হুম বাংলাদেশের মালিকানায় জার্নাল আছে 11টা, তার মধ্যে অ্যাক্টিভ মাত্র 7টা। আপনি যে পান না, ঠিকই ঠিকই আছে, না থাকলে পাবেন কোত্থেকে মানে। আচ্ছা 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 এখন আমরা তো বাংলাদেশি গুলোতে পাবলিশ করতে হবে তা না, আমরা তো ওয়ার্ল্ডের যে কোনো জার্নালে জমা দিতে পারি, কিন্তু হুম বাংলাদেশের মালিকানায় জার্নাল আছে মাত্র 7টা অ্যাক্টিভ, এই 46,000-এর মধ্যে। আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? না ওকে। আমি যেমন হচ্ছে যে বাংলাদেশে যেমন এনসিডি কর্নার গুলোতে যে রিসার্চ গুলো হয় এনসিডি রিলেটেড, তো এই রিলেটেড আমার প্রয়োজন পড়েছিল কিছু পেপারের, তো আমি সার্চ দিতে গিয়ে আসলে